চ্যাপ্টার 1 শেষ করব, 1 শেষ করে তারপর 1 এর যে কন্টেন্ট তার উপর একটা সিটি নিব, এরপর চ্যাপ্টার 2 যে কন্টেন্ট হবে তার উপর একটা সিটি হবে। সো স্টেপ বাই স্টেপ। চ্যাপ্টার 1 তো এখন শেষ হয় নাই, তাই না? জি স্যার। তো আমি তোমাদের বইতে নিয়ে যাই। তো আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার 1.4। দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, আচ্ছা। তো চ্যাপ্টার 1.4 এ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি দিয়ে কাজ শুরু করবো আজকে। ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটির আমরা অলরেডি সংজ্ঞা আগে থেকে দিয়েছি, সেটা হচ্ছে যদি একটা ঘটনা একটা ঘটনার উপরে নির্ভর না করে। তো এখানে আবার অনেক সময় একটা মিসকনসেপ্ট কাজ করে, সেটাও আমি বলে রেখেছি। সেটা হচ্ছে অনেকে মনে করে যে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কমন এলিমেন্ট নাই, কিন্তু ব্যাপারটা সেটা না। কমন এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে একটা সাপেক্ষে একটা কোনো পরিবর্তন হয় না। আপনারা বুঝতে পেরেছো? হ্যালো। তো আজকে আমরা দেখবো যদি পরিবর্তন না হয়, সেই পরিবর্তন না হওয়াটা কিভাবে মেজার করা যায় এগুলোই আমরা দেখবো। তো দেখো তোমাদের এখানে আমরা প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এক্সাম্পল 1 দেখতে পাচ্ছ? দেখো এখানে যেটা বলা হচ্ছে যে এস হচ্ছে দুটো কয়েন, একটা কয়েনকে দুইবার টস করা হলো, টুয়াইস, টস টুয়াইস, এবং তারপরে এভাবে পাওয়া যায় যদি আমরা টস করি, হেড হেড আসতে পারে, হেড টেল, টেল হেড, টেল টেল। যেহেতু এস তা নিজে ইউনি ইউনিপ্রবাবল বা ইকুয়াল প্রবাবল, সো এদের প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি, প্রত্যেকটা আউটকাম প্রবাবিলিটি সমান হবে 1/4। বুঝতে পারতেছো? এখন ধরো এখানে তারা কয়েকটা সেট ডিফাইন করছে। এ হচ্ছে একটা ডিফাইন, হেড অন দা ফার্স্ট ফ্লিপ। তাহলে হেড অন দা ফার্স্ট ফ্লিপ মানে হচ্ছে এই যে প্রথমে হেড আছে, দেখছো? প্রথমে হেড, প্রথমে হেড, তারপরে টেল অন দা সেকেন্ড ফ্লিপ, অর্থাৎ সেকেন্ড ফ্লিপে টেল থাকবে। দেখো টেল, টেল, দেখতে পেয়েছো? আর সি হচ্ছে বোথ অফ, দুইটাই তোমার টেল। তাহলে আমরা দেখলাম যে এতে এলিমেন্ট কয়টা? দুইটা না? দুইটা। দুইটা। তাহলে এর প্রবাবিলিটি হবে কত? হাফ, রাইট? এর প্রবাবিলিটি হাফ হবে না? দ্যাট মিন্স আমরা যদি এখানে লিখি, আমরা লিখতে পারবো যে পি অফ এ ইকুয়াল টু হাফ। হাফ কারণ হচ্ছে ওখানে হচ্ছে টোটাল হচ্ছে 4টা আর এখানে হচ্ছে 2টা, তাহলে 2/4 ইকুয়াল টু হাফ। সিমিলারলি আমরা লিখতে পারবো যে পি অফ বি, পি অফ বি তারা লিখে দিয়েছে যে সেটাও কত? হাফ। হাফ স্যার। আর তোমাকে যদি পি অফ সি ফাইন্ড আউট করতে বলে, পি অফ সি, পি অফ সি কত হবে? 1/4। 1/4। গুড। এখন আমরা একটু দেখি, যদি আমরা পি অফ বি আন্ডার এ ক্যালকুলেট করি, বি আন্ডার এ আমরা কি জানি? পি অফ এ বি ডিভাইড বাই পি অফ বি। আচ্ছা, এ বিতে কয়টা কমন, এ বিতে কমন এলিমেন্ট আছে আমাকে দেখাও তো। আছে? মনে হয় আছে না? জি স্যার, একটা হ্যাঁ স্যার, এইচটি স্যার, এইচটি। এসটি, এসটি হচ্ছে কমন এলিমেন্ট। তাহলে আমরা যদি এদের ইন্টারসেকশনটা চিন্তা করি, তাহলে ইন্টারসেকশনে এসটি আছে, দ্যাট মিন্স একটা মাত্র এলিমেন্ট আছে, রাইট? তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, সেখানে একটা এলিমেন্ট আছে, তাহলে তার প্রবাবিলিটি কত হবে? 1/4 হবে না? কিন্তু পি অফ এর প্রবাবিলিটি কত? 2/4। আলটিমেটলি হাফ হয় না? 2/4। হাফ হয় কিনা? জি স্যার। ইকুয়াল টু পিবি। তো দেখো এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি নেওয়ার পরও তার কোনো প্রবাবিলিটি চেঞ্জ আসে নাই। আসছে? আসছে কিনা? না স্যার। না স্যার। আসে নাই। সিমিলারলি তুমি এখানে বাসায় একটা কাজ করে দেখতে পারো। তুমি যদি কখনো ট্রাই করো পি অফ বি, এ আন্ডার বি ইন দিস কেস, তুমি এখানে তুমি খুঁজে পাবা, তুমি ট্রাই করার পর দেখবা এটা পি অফ এ হবে। পিএফপি হবে। জি স্যার। তাহলে যদি এরকম কন্ডিশন পাওয়া যায় যে এগুলো কোনো ইফেক্ট না থাকে, তখন আমরা বলি যে ইভেন্ট গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কি বলি আমরা? ইন্ডিপেন্ডেন্ট বলি। দেখো এখানে বলে দিয়েছে, তাহলে যদি কখনো এরকম হয়, দ্যাট ইজ দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, অ্যাকচুয়ালি এদের মধ্যে কোনো প্রভাব থাকে না। তো প্রভাব যদি না থাকে, আমরা এখান থেকে যদি লিখতে চাই, এই দুটো যদি মাল্টিপ্লাই করি, এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি ইন্টারসেকশন বি পাওয়া যায় না? যায় কিনা? আচ্ছা, ইন্টারসেকশন বি পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইন্টারসেকশন বি হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। জানি না আমরা এটা?
জি স্যার। কিন্তু এখানে তো পি অফ বি বি বাই এ, সেটা তো পি অফ বি নিজেই, তাহলে কোনো ইফেক্ট থাকবে? থাকবে নাকি? না স্যার। না থাকবে স্যার। না। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল ফর্মুলা। আমরা যদি কখনো এটা দেখাইতে পারি যে পি অফ এ বি ইকুয়াল টু, আমরা যদি কখনো এটা দেখাইতে পারি যে পি অফ, সরি, পি অফ, আমরা এটা দিয়ে প্রুভ করার চেষ্টা করবো মোস্ট অফ দ্য কেসেস। খুব এক্সট্রিম পর্যায়ে যদি আমরা প্রবলেম ফেস না করি, আমরা দেখানোর চেষ্টা করব দিস ইকুয়াল টু পি অফ এ পি অফ বি। যদি আমরা এটা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? মোস্ট অফ দ্য কেসে আমরা এটা দেখানোর চেষ্টা করব। কিছু আহ, ধরো স্পেশাল কেস তো থাকেই, যেগুলোর কারণে হয়তো অনেক সময় আমাদের কোনোভাবে করা যেতে করতে হতে পারে। এরকম স্পেশাল কেসগুলোকে আমরা ওমিট করার চেষ্টা করব। সরি, মানে এইভাবে না করে অন্যভাবে করার চেষ্টা করবো। ম্যাথ তো ওমিট করা যাবে না, তাই না? আমার কথা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। স্যার হ্যাঁ একটা বলো। কোয়েশ্চেন ছিল স্যার, যদি ডিপেন্ডেন্ট হতো এ হুম। এন্ড বি, সেক্ষেত্রে কি আহ, এই রুলটা না, সেটা তো স্যাটিসফাই আগের হতো? চ্যাপ্টার চলেই গেছে, সেটা কন্ডিশনাল প্রবাবিলিটিতে পড়বে। এটা আগের জি চ্যাপ্টার স্যার। যেভাবে করছে ওভাবে করবো, ঠিক আছে? মানে দুইটা দুইটা জি ডিফারেন্ট স্যার। কনসেপ্ট। ওকে, আচ্ছা। বেটার হয় কি, আমি তোমাদের একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে একটু গুগল করে দেখবা যে এই তোমার কন্ডিশনাল প্রপার্টি প্রপার্টি এবং ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রপার্টি, তখন দেখবা দুটার মধ্যে সুন্দর একটা তারা রিলেশন দিয়ে দিবে। গুগলে এটা পাওয়া যায়, একটু সার্চ করে দেখো। আর সেখান থেকে কোনো কন্টেন্ট বুঝতে যদি সমস্যা হয় আমাকে জানাবা, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখানে এক্সাম্পল 2, 3 বুঝতে হলে আমাদেরকে একটু গ্রাফে যেতে হবে। একটু তোমরা দেখো কন্ডিশন এ কি কি বলে। আমরা কি করতেছি একটু বুঝো, ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। দেখো এখানে একটা রেড ডাই আর একটা হোয়াইট ডাই, দুটাকে আমি থ্রো করব। এখন যদি আমরা এগুলো থ্রো করি, প্রতিটাতে কয়টা করে আউটকাম, কয়টা করে? 6টা করে না? জি স্যার। আউটকাম 6টা, আর আমি কয়টা নিক্ষেপ করছি? 2টা না? জি স্যার। ট্রায়াল 2, তাহলে কত? 36 আউটকাম আসবে না? জি স্যার। আচ্ছা, তো এখানে বলতেছে এই একটা ইভেন্ট, এখানে এতে কয়টা এলিমেন্ট আছে সেটা আমাদের বলে নাই। এ হচ্ছে 4 অন দা রেড ডাই, রেড ডাইতে 4 হবে। বি হচ্ছে সামটা অড হবে, সামটা কি হবে? অড হবে, ঠিক আছে? আবার খেয়াল করো, 4 অন দা রেড ডাই, আমি তোমাদেরকে একটু পরে বোর্ডে নিয়ে যাব, একটু খেয়াল রাখো। এ হচ্ছে 4 অন দা রেড ডাই, ওকে? আর বি হচ্ছে সাম অন দা ডাইস ইজ অড, অর্থাৎ ডাইসের সাম এগুলো অড, ঠিক আছে? তাহলে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের জাস্টিফাই করতে বলছে। এখন এটা ইন্ডিপেন্ডেন্ট কিনা জাস্টিফাই করতে হলে আমাকে তাকে কি করতে হবে? জাস্টিফাই যদি করতে হয়, আগে আমাকে এটার জন্য তো অবশ্যই স্যাম্পল স্পেসটা দেখতে হবে, দেখতে হবে না? বলো, স্যাম্পল স্পেসটা অবশ্যই জি দেখতে স্যার। হবে, ঠিক আছে? তো স্যাম্পল স্পেস যদি দেখতে হয়, আমি তোমাদেরকে এখনই গ্রাফে নিয়ে আসবো। তো তোমরা আগে বলো তো তোমাদের মনে আছে কিনা যে আমাদের এটা কি কি ইভেন্ট গুলোকে মনে আছে? আমাকে সেটা আগে বলো। ইভেন্ট মনে না থাকলে আলটিমেটলি আমার এটা কাজ হবে না। ইভেন্ট এটা কি আছে একটু মনে করো তো। হ্যালো? 4 অন দ্য হ্যালো? রেড ডাই, এটা হ্যাঁ, আর বিতে কি আছে? সাম অফ ডাইস Sum of the ইজ অড। dice is odd. ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমি বোর্ডে যেতে পারি, ঠিক আছে? তাহলে বোর্ডে যাই, কারণ এটা মনে না রাখতে পারলে আবার বোর্ডে গেলে তোমরা আবার জিজ্ঞেস করবে এটা কোথেকে লিখতেছি। দেখো, এটা তোমরা এই এই এখন যেটা তোমাদেরকে দেখাবো, এটা খাতায় লিখবা, এটা আমাদের পরেও কাজে লাগবে। দেখতে পাচ্ছো? দেখছো? Yes sir. এটা এটা কিন্তু তোমাদের জি পরেও স্যার। কাজে লাগবে। আচ্ছা, 4 অন দ্য রেড ডাই, এগুলো রেড, রাইট? এগুলো রেড না? দেখো তো, রেড, জি জি উপরেগুলো স্যার, রেড, উপরে রেড। এখানে মধ্যে রেড ইন্ডিকেট করা হয়েছে, উপরেগুলো রেড। আর নিচেগুলো কি?
মানে নিচে যেগুলো আন্ডারলাইন করা হলো হোয়াইট স্যার। হোয়াইট, তাহলে এগুলো হচ্ছে রেড। তাহলে রেড অন দা 4, এটা হচ্ছে রেড, রাইট? আমাদের টার্গেট হচ্ছে এটা। এটা আন্ডার কয়টা এলিমেন্ট আছে এখানে দেখো তো? 4 হয়। রেডে 4 এর সাথে হোয়াইটে কিন্তু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, পারে না? জি স্যার। তাহলে এন জি অফ স্যার, এতে আমার কয়টা এলিমেন্ট আছে? 6টা। 6টা। গুড। এবার আসো, বি হচ্ছে তোমার এগুলো অড হবে, সাম গুলো অড হবে। সাম বলতে এই যে 1 সাম প্লাস অড 1 হবে। ইকুয়াল টু 2, 1 প্লাস 2 ইকুয়াল টু 3, এগুলো বোঝাচ্ছে। কেমন? এগুলো বোঝাচ্ছে। তো এখন যদি এরকম হয়, তাহলে তুমি দেখবে 36টার মধ্যে তোমার 18টা যোগফল অড হবে, 18টা যোগফল ইভেন হবে। তুমি ট্রাই করে দেখতে পারো, হবে না? আমার কথা জি বুঝতে স্যার। পারতেছো? যেমন এই জি যে স্যার। 1 প্লাস 6 ইকুয়াল টু 7, 2 প্লাস 6 ইকুয়াল টু 8, এভাবে যোগ করলে 18টা অড হবে, 18টা ইভেন হবে। তাহলে আমার এখানে তুমি দেখো এন অফ বি কত? এন অফ বি ইকুয়াল টু কত? 18 না? 18। আচ্ছা, এন অফ এ বি মানে কি? এন অফ এ বি মানে হচ্ছে তোমার রেডে 4 থাকবে এবং সেখানে যোগফল অড হবে। সেটা কি হবে? অড হবে। তাহলে আমরা এটা খোঁজার চেষ্টা করব। আমি দেখো যদি দেখাই, এই সামটা কিন্তু অড, রাইট? জি স্যার। এই সামটা অড, এই সামটা অড, রাইট? জি তা তিনটা সাম অড, তাহলে কত পাবো আমি এখানে? 3 স্যার। 3 পাবো। আচ্ছা, আমি যদি এখন এখানে একটা কাজ করি, এন অফ এ ফাইন্ড আউট করি। এন অফ এ কত, আমাকে হেল্প করতে পারবা? 6/36 না? সরি, হ্যাঁ, পি অফ এ 6/36 পি অফ এ। ইকুয়াল টু স্যার পি অফ 1/6। ওকে, জি স্যার। আর পি অফ বি যদি আমি ক্যালকুলেট করি কত হয়? স্যার 18/36। ওকে, 3। 18/36। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে কত এটা? 1/2। 1/2 স্যার, 1/2 সরি। 1/2, ওকে। 1/3। তাহলে আমি এখন এখানে একটা কাজ করি, পি অফ এ ইন্টু পি অফ বি যদি করি, আমার ব্যাপারটা কি আসে? কত হয়? দুটো গুণ করে দিলে 1/12 না? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এখানে আরেকটা জিনিস ফাইন্ড আউট করি, যে পি অফ এ ইন্টারসেকশন বি, প্লিজ হেল্প মি, কত হয়? 3/36 ইকুয়াল টু জি স্যার। 1/12। 1/12, আর দে ইকুয়াল? আর দে না ইকুয়াল? স্যার, এটা স্যার ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যার। So since we have shown that is we can write there P of A intersection B পি অফ equal to P of A P of B. So আমরা এখানে বলতে পারি যে এই দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট। আমরা কি বলতে পারি? দুটো ঘটনা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট। According to this relation, these events are independent. Okay? ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো আমি যদি এখন এখানে এটাকে এখন, ওকে, তাহলে আমি এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, আমরা এখন আবার আমাদের বইতে ফিরে যাই। নেক্সট কি বলতেছে? কোশ্চেন 3, 5 অন দা রেড ডাই। এবার আমাদের কোশ্চেন সিতে হবে কি? 5 অন দা রেড ডাই, রাইট? কোশ্চেন ডি, সাম ইজ 11। তাহলে এবার আমরা এই দুটার জন্য দেখব, সি এবং ডি এর মধ্যে দেখব। তাহলে আবার তোমরা খেয়াল করো, ইভেন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। 5 অন দা রেড ডাই একটা ইভেন্ট, সাম ইজ 11 একটা ইভেন্ট, রাইট? বুঝতে পারছো? জি স্যার। তাহলে 5 অন দা রেড ডাই সেটা আমরা হিসাব করব, সাম অফ 11 কোথায় সেটা আমরা হিসাব করব। তাহলে আমরা আবার যাই সেখানে। আচ্ছা, এবার সিডিটা আমরা একটু লিখবো এখানে। জায়গা যেহেতু না, আমরা উপর লিখলে তোমার কোনো সমস্যা আছে? উপর লিখি? জায়গা নাই তো, উপরে লিখতে হবে। আচ্ছা, উল্লেখ করে দিই, এটা ছিল কোশ্চেন
এটা কত নাম্বার ম্যাথ কত ছিল? এটা 2 ছিল, আর এখনকারটা 3। তাহলে উল্লেখ করে দিই, এটা হচ্ছে 2, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখন আমি যাচ্ছি কোথায়? 3 তে। আচ্ছা, এখানে n অফ c কত? 6 n অফ c 6, কারণ 5 6 বার আছে না? এই যে এই 5 কয়বার জি আছে? স্যার 6 বার আছে 6 বার আছে, এটা করে 6টা পাওয়া যাবে। তাহলে f equal to 6। আমরা সিম্পলিসিটির জন্য এটাকে এখানে প্রবাবিলিটি বের করে ফেলি। তাহলে p অফ c ইকুয়াল টু কত হবে? 6/36 ইকুয়াল টু আমরা সরাসরি 1/6 ইকুয়াল টু 1/6। ওকে, এরপরে আমার d যদি পাই, n অফ d কত? n অফ d 2 হচ্ছে নাকি 11। 11 কোথায় কোথায় পাওয়া যাবে? 2 হবে স্যার। 2 11 আমি এখানে পাবো 11, এখানে পাবো 11, রাইট? তাহলে জি কত হবে? স্যার 2 হবে, রাইট? 2 2 গুড। তাহলে p অফ d ইকুয়াল টু কত হবে? 1/8 1/18 ওকে, 1/18। আচ্ছা, এবার আমরা দেখি তো এই দুটার মধ্যে কমন এলিমেন্ট একটা না? এই যে এটা 6 5। জি স্যার তাহলে আমরা লিখতে পারি যে n অফ তোমার c ইন্টারসেকশন d ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে p অফ c ইন্টারসেকশন d ইকুয়াল টু কত? স্যার 1/36 1/36। এখানে জায়গা নাই, আমরা নিচে লিখি ইকুয়াল টু 1/36। এখন তুমি যেটা করবা, তুমি গুণ করে দেখবা যে এরা মিলবে না। মিলবে? না স্যার এটা 18 হওয়ার কথা, তাহলে এটা মিলবে না। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে সি এবং ডি কি না? ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট না। ইন্ডিপেন্ডেন্ট না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা আগেটা দেখেছিলাম ইন্ডিপেন্ডেন্ট, বাট এটা দেখলাম যে আমরা যদি পি অফ সি, এই পি অফ সি এবং পি অফ ডি যদি গুণ করি, সেটা এই যে পি অফ সি ইন্টারসেকশন ডি এর সাথে মিলে না। সেহেতু আমরা বলতে পারি যে এটা ইন্ডিপেন্ডেন্ট নয়। তাহলে আমরা দেখেছি এ বি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু সিডি ইন্ডিপেন্ডেন্ট নয়। ওকে জি স্যার ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কখন ইন্ডিপেন্ডেন্ট হবে, কখন ইন্ডিপেন্ডেন্ট হবে না। তো এরপরে হচ্ছে অনেক সময় আমরা দেখি এগুলো পেয়ার। এখানে কিছু কথা বলেছে, ধরো দুটা ঘটনা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাদের যত ধরনের তুমি কম্বিনেশন পাবা সবই ইন্ডিপেন্ডেন্ট। দেখতে পেয়েছো? several relation has been given. This is independent, this is independent, this is independent. They all of those are independent. প্রুফের দরকার নাই, আমরা প্রুফ আমাদের লাগে না। আচ্ছা, 4 এ তোমরা দেখবা যেখানের মধ্যে আমি পুরোটা করতেছি না, ব্যাপারটা মেইন বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এখানের মধ্যে এ একটা ইভেন্ট দিয়েছে 1 2, বি হচ্ছে একটা ইভেন্ট 1 3, সি একটা ইভেন্ট হচ্ছে 1 4। তো দেখা যাচ্ছে যে এখানের মধ্যে টোটাল এলিমেন্ট হচ্ছে 4টা। কত? 4টা না? জি স্যার প্রত্যেকটা এলিমেন্ট আছে 2টা করে, তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটি কত? হাফ করে না? জি স্যার আচ্ছা, এখানে খেয়াল করবা যে এ এবং বি এর মধ্যে ইন্টারসেকশন 1, তাহলে এটার প্রবাবিলিটি কত? 1/4 হবে না? জি স্যার তাহলে সেটার গুণ পি এ এবং পি বি এর গুণফলের সমান না? হ্যাঁ এরা ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট। এভাবে তুমি দেখতে পারবা যে এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। কিন্তু তুমি যদি 3টা নাও, তিনটার মধ্যে আবার কমন 1, সেটা হচ্ছে 1/4। কিন্তু এটা যদি 3টা গুণ করো তাহলে কিন্তু 1/8। তাহলে এটা কি দেখা গেল? 2টা করে দিচ্ছি তারা ইন্ডিপেন্ডেন্ট ছিল, 2টা করে দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু সবগুলো একসাথে নেওয়ার পরে দেখা গেল ইন্ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল তোমাদের দিই। ধরো তোমরা দুই বন্ধু বিভিন্ন সেমিস্টারে আলাদা আলাদা কোর্স নিছো, আলাদা আলাদা কোর্সে। তাহলে তোমাদের মনে করো যে এক্ষেত্রে যেহেতু সেমিস্টার সেমিস্টার তোমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবা, কিন্তু ওভারঅল যখন রেজাল্টটা একসাথে হবে তখন কি ইন্ডিপেন্ডেন্ট থাকবা? না তোমার রেজাল্টে কি করবে? না স্যার। তোমাদের ওই যে গোল্ড মেডেলিস্ট যখন হিসাব করবে তখন রেজাল্ট এফেক্ট করবে না? জি স্যার ওইরকমই অনেক সময় দেখা যায় যে ঘটনাগুলো দুইটা দুইটা করে যদি নেওয়া হয় তাহলে আলটিমেটলি এরা ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু সবগুলো একসাথে নিলে তখন আর তারা ইন্ডিপেন্ডেন্ট হয় না। সো এটাকে দুই ভাগে ভাগ করা হয়। যদি
এরা অনলি জোড়ায় জোড়ায় নিলে এরা ইন্ডিপেন্ডেন্ট হয়, তাদেরকে বলা হয় পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। কি বলা হয়? পেয়ার ওয়াইজ পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট বা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আর যদি এটা সরি এটা মিউচুয়ালি হবে যদি এরা সব ধরনের সব যতভাবে নাও না কেন সেটার জন্য মেনটেন করে। যদি অনলি জোড়ায় জোড়ায় করে তখন হচ্ছে পেয়ার ওয়াইজ, আর মিউচুয়ালি হবে যখন সব সব ধরনের হবে। দেখতে পাইছো? এরা পেয়ার ওয়াইজও হচ্ছে, আবার এরা কি হচ্ছে ট্রিপল নিচ্ছে তখন হচ্ছে না। জি স্যার। পেয়ার ওয়াইজও হবে, ট্রিপল নিলেও হবে। তাহলে যখন সব ধরনের ইন্ডিপেন্ডেন্স মেনে চলে তখন তাদেরকে বলা হয় মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দুই ধরনের, পেয়ার ওয়াইজ অনলি জোড়ায় জোড়ায়, আর মিউচুয়াল হবে যখন যতভাবে কম্বিনেশন করা না কেন এরা ইন্ডিপেন্ডেন্ট হয়। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে মিউচুয়ালি হলে অবশ্যই পেয়ার ওয়াইজ হবে, বাট পেয়ার ওয়াইজ হলে যে মিউচুয়াল হবে তার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আছে? না স্যার। আচ্ছা, এবার আমি তোমাদের প্র্যাকটিক্যাল ম্যাথে নিয়ে যাব, বাট প্র্যাকটিক্যাল ম্যাথে যাওয়ার আগে তোমাদের সাথে একটা বিষয় একটু বলে নেওয়া দরকার। রিডান্ডেন্ট সিস্টেমটা নিয়ে একটু কথা বলে নেওয়া দরকার। ঠিক আছে? কি নিয়ে কথা বলবো আমরা? রিডান্ডেন্ট সিস্টেম। রিডান্ডেন্ট সিস্টেম। রিডান্ডেন্ট সিস্টেম বলতে বোঝায় যেই সিস্টেমে কম্পোনেন্ট যতগুলো হলে মেশিনটা চলে তার থেকে এলিমেন্ট বেশি আছে। তার থেকে এলিমেন্ট কি আছে? বেশি আছে। আর বেশি থাকার কারণ হচ্ছে যাতে কম্পোনেন্ট গুলা একসাথে চালানো হয়, যার মধ্যে প্রথম কম্পোনেন্ট কাজ না করলে সে বাইপাস করে দ্বিতীয় কম্পোনেন্ট দিয়ে কাজটা কমপ্লিট করতে পারে, আর দ্বিতীয় কম্পোনেন্ট যদি কাজ না করে সেজন্য বাইপাস করে তৃতীয় কম্পোনেন্ট দিয়ে কাজ করতে পারে। অর্থাৎ যে কোনো একটা কম্পোনেন্টের ফেলিয়ারের জন্য যেন তোমার সিস্টেমটা থেমে না যায়। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। যেমন মনে করো তোমার মোবাইল দেখো, যেসব মোবাইলের কোর কম ওগুলো হ্যাং করে, কিন্তু যেগুলা কোর বেশি সেগুলা কিন্তু হ্যাং কম করে। কারণ সেটা যদি এখানে কিন্তু জোড়ায় জোড়ায় কোর কাজ করে, ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার এরকম। কোর কখনো অড হয় না। ঠিক আছে? কোর কখনো অড শুনছো? না স্যার। ওগুলা 2 4 8 এরকম হয় সেট আকারে। তো প্রথম জোড়া কাজ না করলে দ্বিতীয় জোড়াতে বাইপাস করে, দ্বিতীয় জোড়া বাইপাস কাজ না করলে তৃতীয় জোড়া বাইপাস করে, এইভাবে কাজ করে। এই জন্য দেখবা যে এখনকার মোবাইলগুলো বেসিক্যালি অক্টা কোর হয়, যার কোনো দেখা যায় যে এগুলো খুব একটা হ্যাং করে না। ঠিক আছে? তো জি এই সিস্টেম গুলো হচ্ছে রিডান্ডেন্ট সিস্টেম, যেগুলো মনে করো যে তার যে ওয়ার্কলোডটা ট্রান্সফার করতে পারে। ওয়ার্কলোডটা কি করতে পারে? ট্রান্সফার করতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আবার বলতেছি, ওয়ার্কলোডটা কি করতে পারে? সেটা ট্রান্সফার। ট্রান্সফার করতে পারে। এতে মেশিনের এফিসিয়েন্সি বাড়ে, আর সিস্টেমটা ফেল করার প্রবাবিলিটি অনেক কমে যায়। তো এখানে বলতেছে যে রকেট হ্যাজ এ বিল্ট ইন রিডান্ডেন্ট সিস্টেম। রকেটের মধ্যে বিল্ট রিডান্ডেন্ট সিস্টেম অলওয়েজ রেডি করাই থাকে, কারণ রকেট যখন স্পেসে যায় তখন যদি একটা কম্পোনেন্ট যদি বিকল হয়ে যায়, সেটা যদি থেমে যায় তখন কি অবস্থা হবে? মারাত্মক অবস্থা ধারণ করবে। যার জন্য যেটা করা হয় তোমার এখানের মধ্যে রিডান্ডেন্ট সিস্টেম অ্যাপ্লাই করা হয় যাতে এগুলো বাইপাস করা যায়। এখানে বলতেছে দ্য কম্পোনেন্ট K1, ইফ দ্য কম্পোনেন্ট K1 ফেলস ইট ইজ বাইপাস টু কম্পোনেন্ট 2। আচ্ছা, এখন যদি কম্পোনেন্ট 2 ফেল করে তখন কি করবে? কম্পোনেন্ট 2 ফেল করলে বাইপাস করবে কম্পোনেন্ট 3 তে। ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এটা রকেট যদি ফেল করে তাহলে বুঝতে হবে এটা তিনটা কম্পোনেন্টই ফেল। কি বুঝতে হবে? তিনটা কম্পোনেন্টই তিনটা ফেল। কম্পোনেন্টই ফেল। এখন এই রকেটটা কতটুকু ইফেক্টিভ এটা আসলে বোঝাটা খুব টাফ। এই কথাটা আমি গত ক্লাসে বলেছিলাম। রিডান্ডেন্ট সিস্টেমে একটা মাত্র কম্পোনেন্ট দিয়ে ডিসিশন দেওয়া যায় না, কারণ প্রথম কম্পোনেন্টের সাকসেস দিয়ে তুমি এটা টোটাল সাকসেস দিতে পারবা না। তোমাকে হিসাব করতে হবে এটা টোটাল কতটুকু ফেল করে, সেটা 1 থেকে সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাব সেটা কতটুকু সাকসেসফুল হয়। বুঝতে পেরেছো? জি আমাদের স্যার। বুঝেছো? রিডেম্পশন সিস্টেমে অলওয়েজ এটা করতে হয় আমরা সবগুলো ফেলটা হিসাব করে নিয়ে আসি, তারপর সেটাকে 1 থেকে সাবট্রাক্ট করলে আমরা সাকসেসটা পেয়ে যাই। জি স্যার। এটা মনে রাখবা, রিডেম্পশন সিস্টেমে কখনো ডিরেক্টলি সাকসেস বের করা যায় না। অ্যাপ্লাই করতে হয় কি কম্পোনেন্ট, ফেল নিয়ে কাজ করে। কমপ্লিমেন্ট ইউজ করতে হয়, ফেইলরটা ইউজ করতে হয়। এখানে বলতেছে লেট এআই ডিনোট, এটা ডিনোট করতেছে কি দা কম্পোনেন্ট কেআই ফেল। তাহলে দেখো ফেল দিয়ে হিসাবটা দিচ্ছে। আমরা টোটাল ফেল হিসাব করবো, তারপর সেটা 1 থেকে সাবট্রাক্ট করলে আমরা সাকসেস রেটটা বুঝবো।
ঠিক আছে? জি স্যার। i equal to 1 to 3, এটা হচ্ছে তিনটা কম্পোনেন্টের জন্য i equal to 1 to 3। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, সিস্টেমটা ফেল করবে যদি k1 ফেল করে, k2 ফেল করে, k3 ফেল করে, তিনটাই ফেল। আচ্ছা, এখানে a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3, a1 মানে প্রথমটা ফেল, a2 মানে দ্বিতীয়টা ফেল, a3 মানে তৃতীয়টা ফেল। তাহলে a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3, তার মানে তিনটা ফেল না? জি স্যার। হোল কমপ্লিমেন্ট, তার মানে কি তিনটা ফেল নয়? হোল কমপ্লিমেন্ট মানে কি তিনটা ফেল নয়। আচ্ছা, তিনটা ফেল না হওয়ার মানে হচ্ছে কোনো না কোনোটা কাজ করবে, ব্যাপারটা এরকম না? জি স্যার। আর কোনো না কোনোটা কাজ করলে নিশ্চয়ই রকেটটা চলবে। জি স্যার। এটাই বলতেছে দা সিস্টেম ডাজ নট ফেইল। দা সিস্টেম কি ডাজ Does নট not ফেইল, fail. কারণ তিনটাই ফেল করা মানে হচ্ছে সিস্টেম থেমে যাওয়া। আর যে কমপ্লিমেন্ট দেওয়া মানে হচ্ছে তিনটা ফেল, এই ঘটনা ঘটবে না। তার মানে একটাও চলতে পারে, দুটাও চলতে পারে, ইভেন তিনটাই চলতে পারে। তো যেভাবে চলুক না কেন সিস্টেম তো চলবে, চলবে না? স্যার জি একটু স্যার। কনফিউজড স্যার। A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 স্যার, এগুলা এন্ড না স্যার? তো তিনটাই তো And চলার কথা, তিনটাই তো তাহলে চলার কথা না স্যার? তুমি তো মূল জিনিসটা ধরতে পারো নাই। এআই ডিনোটস দা কেআই ফেল, এআইটা ডিনোট করতেছে কেআই ফেল করা। তুমি স্টেটমেন্টটা মিস করছো, দেখছো? এআইটা কেআই কে সাকসেস করতেছে না, এআইটা কেআইটা কি করতেছে? ফেল করতেছে। ফেল করতেছে। তার মানে A1 মানে ফার্স্ট ওয়ান ফেল, A2 মানে সেকেন্ড ওয়ান ফেল, A3 মানে থার্ড ওয়ান ফেল। তার মানে তিনটা মানে কি, তিনটা এন্ড মানে কি তিনটাই ফেল না? জি জি স্যার। স্যার। তিনটা ফেল করলে সিস্টেম থেমে যাবে না? জি স্যার। তাহলে সিস্টেমকে না থামাইলে সেটা চলবে না? হ্যাঁ স্যার। আর তাহলে না থামানো মানে কি কমপ্লিমেন্ট না? জি স্যার। এবার বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে কমপ্লিমেন্ট মানে ওয়ান থেকে সাব বিয়োগ করতে হবে, জানি না আমরা এটা? ওয়ান থেকে কি করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। কিন্তু অলওয়েজ মনে রাখবা রিডান্ডেন্ট সিস্টেম গুলাতে বা এই ধরনের সিস্টেম গুলো থেকে ইন্ডিপেন্ডেন্ট, কারণ একটা আরেকটাকে যদি ইফেক্ট করে তাহলে একটা থামলে আরেকটা থেমে যাবে, এগুলো ইফেক্ট একটাকে একটা ইফেক্ট করবে না, তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট না? জি স্যার। জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা এগুলোকে কি আকারে লিখতে পারি, এবার লিখতে পারি কিনা, পারি কিনা? জি স্যার। এখন তিনটার প্রবাবিলিটি সমান বলছে, সে কত? তিনটাই ফেল করার প্রবাবিলিটি কত? 0.15। 0.15 0.15টা এখানে বসাই দিচ্ছে, দেখছো? তাহলে কত পাচ্ছে? 0.9966, 0.9966। এখন মজার বিষয় কি জানো, তোমার কম্পোনেন্ট যত বাড়াবা এটা সাকসেসের প্রবাবিলিটি তত বাড়বে। দেখো তিনটা জায়গায় যদি চারটা বসাই তাহলে এখানে 4 আসবে না? জি স্যার। তো চারটা যদি বসাই তাহলে দেখো সেটা আরো বেড়ে গেছে না? হ্যাঁ। কারণ সেটা বাইপাস করার সম্ভাবনা বাড়ে, অর্থাৎ সিস্টেমটা ফেল করার সম্ভাবনা কমে। বাইপাস করার সম্ভাবনা বাড়ে বা সিস্টেমটা ফেল করার সম্ভাবনা কমে। কম। আমি তোমার একটা এক্সাম্পল দিই। ধরো আমার 5 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? আমার কজন স্টুডেন্ট আছে? 5 জন। 5 জন। প্রত্যেক স্টুডেন্ট মনে করো কাজ করার সম্ভাবনা সমান। এখন 5 জন থাকলে আমার কাজটা হওয়ার সম্ভাবনা বেশি হবে নাকি 10 জন থাকলে সম্ভাবনা বেশি হবে? 10 জন। 10 জন। 10 জন থাকলে স্যার। আমার এখানে সুযোগ বাড়তেছে, আমার ইভেন প্রথম 5 জন যদি নাও আসে সমস্যা নাই, আমি পরে 5 জনের কাজটা সেরে ফেলতে পারবো। ক্লিয়ার? জি স্যার। সো দিস ইজ কল্ড রিডান্ডেন্ট সিস্টেম। আমার হাতে অপশন আছে এরকম, এই অপশন এইটা থাকার কারণেই রিডান্ডেন্ট সিস্টেমে দেখবে অ্যাকুরেসি বাড়ে। এখানে তিনটার জন্য ছিল 0.9966, চারটার জন্য হচ্ছে কত? 0.9995। তাহলে প্রবাবিলিটি বেড়ে গেল না? বাড়ছে কিনা? জি স্যার। তাহলে এটা আরো বেশি অ্যাকুরেসি পাবে। তো রিডান্ডেন্ট সিস্টেমটা এই জন্য ইউজ করা হয় যাতে বাইপাস করে অ্যাকুরেসি বাড়ানো যায়। বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। জি স্যার। আর একটু স্টাডি করতে হবে বাসায়, ধরে বুঝবা এটা একটু টাফ আর কি, যেহেতু ম্যাথ গুলা নতুন। আচ্ছা, এরপরে দেখো এখানে এই কথাগুলো বলেছে যদি এ বি সি যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই ঘটনাগুলো ইন্ডিপেন্ডেন্ট। তোমরা দেখবা আমি ম্যাথ করতে গেলে এগুলো কাজে লাগাবো। আচ্ছা,
এখানে একটা খেয়াল করো, একটা ফোর সাইডেড সরি এ পেয়ার অফ 6 সাইডেড ডাইস রোল করতে বলা হয়েছে, ওই যে আগের ওইটাই আর কি। কি করতে বলছে? 6 সাইডেড ডাইকে আমরা রোল করাবো। ডাই কয়বার করাবো? 6 6 বার। ইন্ডিপেন্ডেন্ট টাইমস। ওরে বাবা, কতগুলো আউটকাম আসবে? 6 টু দি পাওয়ার 6, হাউ মাচ? 636 কত? 216 মনে হয় না? তাই 216টা আউটকাম আসবে। এতগুলো লেখা আমাদের দরকার নাই, অনেক সময় ব্যাপার। আমরা শুধু বোঝার চেষ্টা করব। কয়টা আউটকাম আসবে? 216 কিভাবে আসছে? 6 to the power 6 to the power 6 ওকে, যদিও আমরা এটা ইউজ করবো না, আমরা কমপ্লিমেন্টে অনেক সহজে এটা করে ফেলবো। এআই বি দ্য ইভেন্ট, একটু খেয়াল করো, স্টেটমেন্ট না বুঝলে সমস্যা হয়। এআই বি দ্য ইভেন্ট দ্যাট আইজ অবজার্ভ এট আইথ রোল। তার মানে হচ্ছে এ ওয়ানটা হচ্ছে প্রথমবারে 1 উঠা, প্রথমবারে কি উঠা? 1, এ টু মানে হচ্ছে দ্বিতীয়বারে 2 উঠা, অন্যগুলো নিয়ে তার কোনো হেডেক নাই। তাহলে এ থ্রি মানে কি? 3 ওঠা, তৃতীয়বারে 3 উঠা। বি কেয়ারফুল, কতবারে সেটা বলতে হবে। আই অবজারভেশন আইথ রোল, আইথ অবজার্ভ, আই ইজ অবজার্ভ এট আইথ রোল। তাহলে এ 5 মানে হচ্ছে পঞ্চমবারে কত উঠা? 5 উঠা। জি স্যার। ঠিক আছে, সো এখানে কয়বার আমরা তো আই ইকুয়াল টু 1 থেকে 6 পর্যন্ত লিখতে পারবো, এর বেশি লিখতে পারবো? না স্যার। আচ্ছা, এখন মনে করো প্রথমবারে 1 উঠার সম্ভাবনা কত? যেহেতু প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমি প্রথমবার মারতেছি, মারার পর আমি ছক্কাকেই পাল্টাচ্ছি নাকি আগেরটাই থাকছে? আগেরটাই। তাহলে এগুলা প্রতিটা ছক্কা মারাটা আমার ইন্ডিপেন্ডেন্ট না? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমবার 1 উঠার সম্ভাবনা কত? 1/6 না? জি স্যার। দ্বিতীয়বার 2 উঠার সম্ভাবনা কত? সেম। সেম, কারণ এই 1 2 এগুলো তো ইন্ডিপেন্ডেন্ট। যখন সবগুলো একসাথে নিব তখন হয়তো কোন একটা সমস্যা হবে, কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি থ্রো করতেছি তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি 1/6 না? জি স্যার। 1 এর প্রবাবিলিটি, প্রথমবারে 1 এর প্রবাবিলিটি 1/6, দ্বিতীয়বার 2 এর প্রবাবিলিটি 1/6, এভাবে চলতে চলতে ষষ্ঠবারে 6 ওঠার সম্ভাবনা 1/6। কারণ 216টা আউটকাম প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কি ইন্ডিপেন্ডেন্ট না? জি স্যার। জি স্যার। 216টা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো স্যার, 6 to the power 6 তো স্যার আরো অনেক বেশি আসার কথা স্যার। 6 to the 6, স্যার 46,665 ও আসছে। সরি ফর দিস, এখানে আমি মিস্টেক করেছি, আমি 6 কিউব হিসাব করেছি। আমি নো, ইটস রং, সো উই ক্যান ইগনোর ইট। ইভেন এই কনসেপ্ট আমাদের কাজে লাগবেই না, সো এটা আমরা বাদ দিয়ে দিই। থ্যাংক ইউ। ওটা কোনো ম্যাটার করে না, আমরা প্রতিটা ছক্কার একবার করে হিসাব করব, ঠিক আছে? কারণ প্রতিটা ইভেন্ট তো ইন্ডিপেন্ডেন্ট, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আই তোমার আই উঠাটা সম্ভাবনা 1/6, তাহলে আই তোমার আই না উঠার সম্ভাবনা কত? 1 থেকে বাদ দিলে তাহলে 5/6। 5/6 স্যার। এখন বি কে আরেকটা ইভেন্ট তারা ধরছে, যেটা হচ্ছে অ্যাটলিস্ট 1 ম্যাচ অকার, অন্তত একবার মিলবে। বিটা কি? অন্তত অ্যাটলিস্ট একবার 1 মিলবে। ম্যাচ অকার, অন্তত একবার মিলবে। এই তো ঝামেলা, অন্তত বলছে, তার মানে কি একবার মিলতে পারে। একবার মিলবে। এখন একবার মিললে সমস্যাটা হচ্ছে কি, এটা কোন বার মিলবে? কি প্রথমবার না দ্বিতীয়বার না তৃতীয়বার? আমি জানি না স্যার। আচ্ছা, ধরো যদি 2বার মিলে, কোন 2বার আমি কি জানি? না স্যার। আচ্ছা, এবার 3বার আমরা জানি না। সো এগুলো টোটাল হিসাব করাটা অনেক কঠিন, অনেক কঠিন না? জি স্যার। আমরা সিম্পলি হিসাব করব যে একবারও মিলবে না। আমরা কি হিসাব করব? একবার মিলবে না। একবারও মিলবে না। সেটা 1 থেকে বিয়োগ করে দিলে অ্যাটলিস্ট 1 বেরিয়ে আসবে না? জি স্যার। আবার খেয়াল করো, আমি তোমার বললাম কি, আমি যে 5 জনকে পাঠাইছি যে অন্তত একজন কাজ করতে পারে, তাহলে একজন কাজ করতে পারে, 2জন কাজ করতে পারে, 3জন কাজ করতে পারে। এই কোন 3জন? এগুলা নিয়ে অনেক ঝামেলা। আমি বললাম কেউ কাজ করতে পারে না, সেটা 1 থেকে বিয়োগ করলে অন্তত একজন কাজ করে বেরিয়ে আসবে না? জি স্যার। দিস ইজ at least 1 occur, this is at least not occur, at least কি not occur। তার মানে কি not in first, not in second, up to not in sixth। কারণ
একবারও মিলবে না, তার মানে প্রথমবারও মিলবে না, দ্বিতীয়বার মিলবে না, আলটিমেটলি 6 বারও কি, ষষ্ঠবারও কি মিলবে না। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। প্রত্যেকের না মিলার সম্ভাবনা কত? 5/6 না? কত? 5/6 5/6 কয়বার আসছে? 6 বার না? জি স্যার। 1 - 5/6 হোল টু দি পাওয়ার 6। দেখো, আমি অ্যাটলিস্ট যখনই বলবে তখন যদি এটা কঠিন হয়, আমরা ঠিক তার যেটা রেসিপ্রোকাল বা কমপ্লিমেন্ট সেটা বের করে 1 থেকে সাবট্রাক্ট করব অলওয়েজ। আমরা অনেকটা এক্সাম্পল 1 চ্যাপ্টার 1.1 একবার করেছিলাম, তাই না? জি স্যার। তাহলে যেখানেই আমাদের ইভেন্টগুলো কঠিন মনে হবে সেখানেই আমরা তার কমপ্লিমেন্টে চলে যাব। যেমন অ্যাটলিস্ট 1 মানে ছিল অ্যাটলিস্ট 1, অ্যাটলিস্ট 2, অ্যাটলিস্ট 3, এতগুলো বের করা কঠিন ছিল, আমরা সিম্পলি করলাম কি 1 বের করলাম, নান অকার্স, দেন 1 থেকে সাবট্রাক্ট করলাম। এটা ইজি না? মানে স্যার উল্টা কাজটা করবো স্যার। এক্স্যাক্টলি, উল্টা কাজটা করে 1 থেকে বিয়োগ করে দিতে হবে। জি স্যার। আচ্ছা, যদি কারো বুঝতে সমস্যা হয় আমরা সামনে আরো এরকম এক্সাম্পল করব। একটা ম্যাথ কয়েকবার করাচ্ছে, কয়েকটা ম্যাথ করলে হয় কি বিষয়টা ক্লিয়ার হয় যে আমরা কখন কি ধরতেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। এরপর আসো নেক্সট ম্যাথ, তোমাদের একটু অ্যাক্সিডেন্টটা দেখাই নিয়ে আসি। এখানে বলতেছে দ্য প্রবাবিলিটি অফ এ কোম্পানিজ ওয়ার্ক ফোর্স হ্যাজ অ্যাট লিস্ট 1 অ্যাক্সিডেন্ট, অন্তত একটা অ্যাক্সিডেন্ট ডিউরিং এ সার্টেন মান্থ, কোন একটা মাসে ইজ 0.01 কে। তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সমান 0.01 কে, যেখানে কে হচ্ছে ওই মাসের দিনের সংখ্যা। এটা কি ওই মাসে দিনের সংখ্যা। তাহলে জানুয়ারিতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কত হবে? কত হবে বলো তো? 0.01। 0.31 না? জি স্যার। ফেব্রুয়ারিতে কত হবে? 0.28। 0.28 মার্চে আবার 0.31, 0.30 ও 31 এপ্রিলে 0.30, এপ্রিলে জি স্যার। 0.30। বলছে অ্যাজিউম দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম মান্থ টু মান্থ। আর যেহেতু প্রতি মাসে এখানে টানা কাজ করতে হয়, অ্যাক্সিডেন্ট হতেই পারে, এগুলো ইন্ডিপেন্ডেন্ট। এটা মানে এরকম না যে এক মাসে অ্যাক্সিডেন্ট হলে পরের মাসে ঘটবে না, বা এক মাসে অ্যাক্সিডেন্ট বেশি হলে পরের মাসে কম ঘটবে, ব্যাপারটা এরকম না। যেহেতু কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। ঠিক আছে? জি স্যার। ইফ দ্য কোম্পানিজ ইয়ার স্টার্টস উইথ জানুয়ারি, এখন জানুয়ারি বলছে কারণ অনেকে আবার জুলাই থেকে হিসাব করে, এই জন্য জানুয়ারিটা ক্লিয়ার করে দিচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। find the probability that is the first accident, প্রথম অ্যাক্সিডেন্ট ইন এপ্রিল। আচ্ছা, প্রথম অ্যাক্সিডেন্ট যদি এপ্রিল হয় তার মানে কি দাঁড়ায়? জানুয়ারিতে এর অ্যাক্সিডেন্ট আগে নাই, কোনো ফেব্রুয়ারিতে পর্যন্ত অ্যাক্সিডেন্ট নাই, মার্চে অ্যাক্সিডেন্ট নাই, এপ্রিলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যাপারটা এরকম দাঁড়ায় না? জি স্যার। জি স্যার। তাহলে এটা মানে হচ্ছে প্রবাবিলিটি নান ইন জানুয়ারি, নান ইন ফেব্রুয়ারি, নান ইন মার্চ, বাট এট ইন এপ্রিল, ব্যাপারটা এরকম না? হ্যাঁ। কিন্তু মাসগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট, আমরা গুণ করে দিব না? তাহলে ইন্ডিপেন্ডেন্ট কি হলে গুণ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, জানুয়ারি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 0.31, তাহলে না হওয়া হলে 1 থেকে বিয়োগ হবে না? জি স্যার। সিমিলারলি ফেব্রুয়ারি, মার্চ। কিন্তু এপ্রিলে তো ঘটনা ঘটে গেছে, তাহলে এপ্রিলে কি 1 থেকে বিয়োগ হবে? না স্যার। তাহলে এই স্যার হচ্ছে গুণ তারপর। করার বিষয়টা একবার যদি ক্লিয়ার করতেন। কারণ মাস এই গুণ করার বিষয়টা, জি স্যার। আচ্ছা, এর কারণ হচ্ছে মাসগুলো ইন্ডিপেন্ডেন্ট। এই জন্য প্রতিটা মাসের ঘটনা ঘটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, না ঘটা ইন্ডিপেন্ডেন্ট হবে। কারণ আমরা পড়ে আসছিলাম এবি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এদের কমপ্লিমেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? জি স্যার। এই জন্য, বুঝতে পারছো? জি স্যার। ওকে, নেক্সট দেখো নাম্বার 8। Three inspectors look a critical component of a product. Their probability of detect the defect, অর্থাৎ তার সাকসেস। ডিটেক্ট দ্য ডিফেক্ট অর্থাৎ ইন্সপেক্টর ধরতে পারতেছে, এটা তার সাকসেস না? জি স্যার। সাকসেস হচ্ছে প্রথম জনের হচ্ছে 0.99, দ্বিতীয় জনের 0.98, তৃতীয় জনের 0.96। আচ্ছা, প্রথমে সাকসেস যদি 99 হয়, এই ভদ্রলোকের সাকসেস হচ্ছে 99, তাহলে ফেলিওর কত হবে? 0.01। 0.1 হ্যাঁ এই লোকের সাকসেস হচ্ছে 0.98, তাহলে ফেলিওর কত হবে? 0.02। 0.02 এই লোকের সাকসেস হচ্ছে 0.96, তাহলে ফেলিওর কত? 0.04। এগুলো একটু মাথা রাখি, এগুলো এখনই কাজে লাগবে। বুঝতে পারছো?
জি স্যার। ইফ উই অ্যাজিউম দ্য ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ইন্সপেক্টরদেরকে আলাদা আলাদা পাঠানো হয় বা একসাথে গেলেও একজনের পর একজন নাক গলায় না, দেন প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট ওয়ান ডিটেক্টিং, অন্তত একজন ডিটেক্ট করতে পারবে, তার মানে অন্তত একজন সাকসেসফুল হবে। এক মহা জ্ঞান জান না বলতো, অন্তত একজন। এই একজন কোনজন? ধরি একজন, কোনজন? প্রথম জন নাকি দ্বিতীয় জন না তৃতীয় জন? আবার যদি এটা দুইজন হয়, জানি কোন দুইজন? আর তিনজন হইলে তো হয়েছে। এটা যেহেতু ঝামেলা, আমরা বের করবো কেউই সাকসেসফুল হয় নাই। এই যে দেখো, কেউ সাকসেসফুল হয় নাই, দেখতে পাচ্ছ? নান ওয়ান সাকসেসফুল। এটা মানে কি? ফার্স্ট ফেল, সেকেন্ড ফেল, থার্ড ফেল, অল ফেল না? জি স্যার। এটা কি অল ফেল? আচ্ছা, অল ফেল যদি ওয়ান থেকে বিয়োক্তি, অ্যাটলিস্ট ওয়ান সাকসেস আসবে না? জি স্যার। জি স্যার। ওই কাজটাই করছে। অল ফেল বের করছে, ওয়ান থেকে বিয়োগ করছে, এটা হচ্ছে তাদের অ্যাটলিস্ট ওয়ান সাকসেসফুল। ঠিক আছে, এর পরেরটা বুঝে নাও, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো। এবার বলতেছে অনলি ওয়ান ফাইন্ডিং দ্য ডিটেক্ট। অনলি ওয়ান ফাইন্ড দ্য ডিটেক্ট মানে কি? জাস্ট একজন সাকসেসফুল না? একজন, হ্যাঁ। তাহলে প্রথম কাজ বললাম প্রথমজন সাকসেসফুল, তাহলে বাকি দুজন কি? ফেল না? ফেল করছে। ফেল ফেল ফেল। আর এখানে ধরলাম যে দ্বিতীয়জন সাকসেসফুল, তাহলে এই দুজন কি? বাকি দুইটা ফেল আর এখানে ধরলাম তৃতীয়জন সাকসেসফুল, বাকি দুজন কি? ফেল না? জি স্যার। জি স্যার তাহলে প্রতিবারে দুজন করে ফেল করে একজন করে সাকসেসফুল হয়, তাই না? জি স্যার। তাহলে এখানে হচ্ছে প্রথম সাকসেসফুল অথবা, আর অথবার ক্ষেত্রে প্রবাবিলিটি কি হয়? যোগ হয় না? জি স্যার। অথবা জি, স্যার। দ্বিতীয়জন সাকসেসফুল অথবা তৃতীয়জন সাকসেসফুল, এভাবে তিন ধরনের আসবে না, অনলি ওয়ান। তুই কোনোটাই বাদ দিতে পারবা না, তাহলে এটা হচ্ছে অনলি ওয়ান সাকসেসফুল। ঠিক আছে, এটা হচ্ছে জি, অনলি স্যার। ওয়ান One. সাকসেসফুল। এই যে তোমাকে আর দুটো হোমওয়ার্ক দিতে করবা, এক্স্যাক্টলি টু সাকসেসফুল। এক্স্যাক্টলি টু সাকসেসফুল মানে কি? এখানে তো প্রতিবার একজন দুইজন fail সাকসেসফুল হয়েছে, দুইজন ফেল করছে, আর ওখানে প্রতিবার দুইজন সাকসেসফুল হবে, একজন কি করবে? একজন ফেল করবে একজন ফেল করবে। আর এটা করবে অল থ্রি সাকসেসফুল। অল থ্রি সাকসেসফুল মানে কি? তিনটা গুণ করে দিতে হবে। এটা গুণ সহজ। অল থ্রি সাকসেসফুল মানে হচ্ছে 0.99 সবগুলো প্লাস ইন্টু, সবগুলো প্লাস কেন, গুণ। আচ্ছা, গুণ হবে, হ্যাঁ। প্রথম ও হ্যাঁ স্যার, এবং গুণ হবে। দ্বিতীয় এবং তৃতীয়, অল বলতে সবাইকে নিতে হবে, প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয়। এই বুঝতে পারছো? যুক্ত হয় অথবার ক্ষেত্রে, কিন্তু অল বলে তার অথবার সুযোগ নাই, সবাইকে নিতেই হবে। বুঝছো? জি হ্যালো, স্যার। স্যার। জি স্যার এটা মাথায় রাখবা, কোথায় অথবা কোথায় এবং, এই ভুলটা করলে কিন্তু নাম্বার কাটা যাবে। এই ভুলটা করবা না, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলো। স্যার ওই যে প্রথমে স্যার 1 - 0.01 ইন্টু 0.02 ইন্টু 0.04 যে করলাম, স্যার ওখানে আমরা 1 - 0.99 বা 9896টা মাল্টিপ্লাই কেন করবো না? ওটা একটু ঝামেলা হচ্ছে। সেটা এখানে হচ্ছে, এটা হচ্ছে অল ফেল, ওয়ান থেকে বিয়োগ করলে নট অল ফেল, নট অল ফেল, ব্যাপারটা এরকম না? জি স্যার, জি। আর তুমি যদি ওয়ান থেকে ওইটা করো আলটিমেটলি, তাহলে শুধু এই পার্টটা থাকে, তার মানে কি অল ফেল। তোমাকে তো অল ফেল বের করতে বলে নাই। আচ্ছা, ঠিক আছে, জি স্যার। তুমি যদি ওয়ান থেকে ওগুলো বিয়োগ করো, তার মানে আলটিমেটলি এই অংশটাই আসে শুধু, সেটা অল ফেল না? জি। কিন্তু অল ফেল তো চায় নাই। আচ্ছা, আচ্ছা, মানে at least one, একজনকে পাস করতে হবে। জি 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 স্যার। অন্তত একজনকে পাস করতে হবে, সেজন্য অল ফেলকে ওয়ান থেকে বিয়োগ করলাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে আসো। এখানে বলতে সাপোজ দ্যাট 5 কনজিকিউটিভ ডেজ, 5টা পরপর 5 দিন সে কি করে? 5 দিন পরপর কি করে? ইনস্ট্যান্ট উইনার লটারি টিকেটস ইজ পারচেজড। ইনস্ট্যান্ট উইনিং কি সেটা জানো? না স্যার। ওই দিনেটা ওই দিনে রেজাল্ট দিয়ে দেয়। আমেরিকাতে এরকম কিছু লটারি আছে, তুমি ক্যাফেতে যাবা, তুমি খাওয়ার সময় কিছু কুপন কিনবা, রাত্রে বেলায় কুপন গুলোর রেজাল্ট দিয়ে দিবে। ওই যে আমরা রেফারেল ড্র করি না, জি স্যার। ওরকম। তাহলে জিতার সম্ভাবনা 1/4, তাহলে হারার সম্ভাবনা কত? লস কত? 1 - 1/4। লস হচ্ছে তাহলে 4/5, রাইট? জি স্যার। ওকে, এখন বলতেছে এই ভদ্রলোক করছে কি, উনি যদি প্রথম 2 দিন জিতেন এবং পরের 3 দিন হারেন, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? এরকম হবে না?
প্রথম 2 দিন জিতছে, তারপর 3 দিন হারছে, 1/5 হোল স্কয়ার 4/3 এরকম না? জি স্যার। আবার উনি যদি প্রথম এরকম এরকম সিকোয়েন্স দাঁড়ায়, উনি হারছে জিতছে আবার হারছে, এরকম হয় না? হ্যাঁ। হয় কি না? জি স্যার। সেম রেজাল্ট না? জি স্যার। আচ্ছা, এখন আসো, আমাকে যদি দিন ফিক্স করে না দেয়, আমাকে যদি বলে এনি পারচেজিং 2 উইনিং টিকেট এন্ড 3 লুজিং টিকেট, তার মানে কোনো আমাকে সিকোয়েন্স দিয়ে দেয়নি, তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে পাঁচটা টিকেটের মধ্যে 2টা উইনিং টিকেটকে কিভাবে সাজানো যায়। 5টা উইনিং টিকেটকে, সরি, 5টা টিকেটের মধ্যে তোমার 2টা উইনিং টিকেটকে কতভাবে সাজানো যাবে? এতভাবে সাজানো যাবে না, জি স্যার। কিন্তু তার জিতার সম্ভাবনা। তোমরা ওই যে পারমুটেশন করছিলে না ইন্টারমিডিয়েটে, যে এতজন থেকে এতজনকে সিলেক্ট করে সেগুলো কিভাবে সাজানো যায়, মনে আছে? ওই কাজটাই করছে। তার মানে এটা হচ্ছে 2টা উইনিং টিকেটের সম্ভাবনা, এটা হচ্ছে 3টা লুজিং টিকেটের সম্ভাবনা, আর এটা হচ্ছে এদিকে কতবার সাজানো যায়। তার মানে উনি কতভাবে 2টা জিততে পারে 3টা হারতে পারে, বুঝতে পারছো? জি স্যার। তার মানে এখানেও এই ম্যাথ গুলাতে যদি তারা সম্ভাবনাগুলো সমান থাকতো, আমরা 3টা বের না করে আমরা 3C1 করে কিন্তু একটাই বের করতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি এখানের মধ্যে প্রবাবিলিটি গুলো ডিফারেন্ট, এজন্য আমরা এটা করতে পারি নাই। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে যদি কখনো ইকুয়াল প্রবাবল হয়, লুজিং বা উইনিং এগুলো প্রবাবিলিটি ইকুয়াল হয়, আমরা একবার বের করব, তারপর যতভাবে সাজানো সম্ভব সেটা আমরা কি করে দিব? গুণ করে দিব। এভাবে গুণ করে দিব, কেমন? জি স্যার। কিন্তু সমস্যাটা তখনই হয়ে দাঁড়াবে যখন আমরা জানবো না, মানে আমাদেরকে এদের প্রবাবিলিটি সমান দিবে না, যেমন এই ধরনের ম্যাথ প্রবাবিলিটি সমান দেয় নাই, তখন আর এটা তুমি কাজে লাগাইতে পারবে না। বুঝতে পেরেছো? স্যার ইকুয়াল প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউজ করতে পারি। হ্যাঁ, ইকুয়াল প্রবাবিলিটি ইউজ করতে পারবো। ওকে, আমরা এক্সারসাইজে যাই। এক্সারসাইজ থেকে কত কত করবো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটু নাম্বারগুলো লিখে রাখো যে এক্সারসাইজ থেকে আমরা কত কত করব। আমরা এখান থেকে করবো 1 2 3 5 7 8 9। আমাকে কয়েকজন নাম্বারগুলো বলো তো। 1 2 3 5 7 8 9। গুড। ওকে, তাহলে আমরা এবার আমাদের সলিউশন শিটে চলে যাই। 1.3 তো আমাদের অলরেডি হয়ে গেছে, 1.4 এ আসবে এবার। এগুলো বলার কারণ হচ্ছে এখানে যদি কোনো ম্যাথ শর্ট থাকে সেটা আমরা করব। 1 এ বলতেছে let a and b are equal, independent, তারা কি ইন্ডিপেন্ডেন্ট। p of a কত দিছে? 0.7। 0.7 আর p of b 0.2 তাহলে এই ইন্টারসেকশন বি বের করতে পারবা না? যাদের সিম্পলি এদের গুণ জি স্যার। 0.14। ইউনিয়ন বি বের করতে হলে এখন আমরা কি করব? জানা আছে না ইউনিয়নের আমাদের ফর্মুলা? জি স্যার। জি স্যার, আগের চ্যাপ্টারে সিম্পল ভ্যালুটা বসাই দিচ্ছি 0.776। এখন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা সরাসরি বের করা আমাদের জন্য কষ্ট সাপেক্ষ না? তাহলে আমরা কি করব? এটা বসাতে পারি না? এটা এটা কি ফর্মুলা মনে আছে? ডি মর্গানস। গুড। জাস্ট 1 মাইনাস দিস, আমরা পেয়ে গেলাম 0.86। ক্লিয়ার? এখানে তো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? না স্যার। এবার আসো 2। এখানে বলছে p of a equal to হচ্ছে 2 and p of b equal to হচ্ছে 0.3 আর p of হচ্ছে 0.6। আমাদেরকে বলতেছে যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে a ইউনিয়ন b এটা কত হবে? a ইউনিয়ন b এটা কত হবে? দেখো আমি তোমাদেরকে এখানে কাজটা আরো শর্টকাট করে দিতে পারি। ফর্মুলাটা তুমি সরাসরি ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে সরাসরি এটা লিখতে পারবা, আসলে চাইলে আলাদা করে এটা লিখে টাইম ওয়েস্ট করার দরকার নাই। লিখতে পারবা যে a ইউনিয়ন b is equal to p of a plus p of b করে দুইটা মাইনাস, গুণন দিয়ে দিবে। হ্যাঁ আমরা সরাসরি এটা লিখতে পারি, আলাদা করে বের করে এখানে বসায় টাইম ওয়েস্ট করা দরকার না, যদি আলাদাভাবে এটার জন্য মার্কস দেওয়া না থাকে। যদি মার্কস দেওয়া থাকে তার জন্য সেটা ভিন্ন কথা। ঠিক আছে? জি আমরা তো স্যার। বুঝতে পেরেছো? তাহলে এটা ইউজ করতে পারবা
কারণ আলটিমেটলি তো এটাই বের করতে হবে। আচ্ছা, যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে? না স্যার। তাহলে তার ইন্টারসেকশনের প্রবাবিলিটি কত হবে? 0। দিস ইজ 0। এটাই জিজ্ঞেস করছে, যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তাদের কন্ডিশনাল প্রবাবিলিটি কত। মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে যে কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি 0। এটা মনে রাখবা, দুইটা ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এদের যে কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি কত হবে? 0। That means you can also write there P of B under A, সেটাও কত হবে? 0। ক্লিয়ার? আচ্ছা, এটা কেন করেছে সে আমি জানি না, এটা তো হয়তো বোঝানোর স্বার্থে করছে, এটা আমাদের দরকার নাই। হিউমারাস ফর্মুলা লিখছে। দেন আসো 3টা এখানে করাই আছে, তাহলে আমি 3টা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিই নাকি? এখানে করা আছে। এখানে একটা জিনিস শুধু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এ এবং বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাদের যত ধরনের কম্বিনেশন হবে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। বুঝতে পেরেছো? জি স্যার। যেমন এখানে তোমার যেটা বলছে এ ইন্টারসেকশন বি, সিম্পলি পি এ ইন্টু পিবি। এ ইন্টারসেকশন বি প্রাইম লিখতে পারবা পি এ ইন্টু পিবি প্রাইম, কারণ আমরা বলেছি তারা ইন্ডিপেন্ডেন্ট হলে তাদের প্রাইম গুলো ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? জি স্যার। তুমি চাইলে এটা এভাবেও করতে পারো, পি এ প্রাইম ইন্টারসেকশন পিবি প্রাইম। আদারওয়াইজ তুমি যদি মনে করো না আমি এটা ডিমর্গান দিয়ে করবো, সেখানেও তোমাকে বাধা দেবো না। বুঝতে পেরেছো? তুমি এটা ডিমর্গান দিয়ে করতে পারবে না। ধরো এই লাইনে ইন্ডিপেন্ডেন্ট জন্য তো আমরা আলাদাভাবে গুণন করে দিতে পারি না। ইন্ডিপেন্ডেন্ট জন্য তুমি এখানেও যদি মনে করো যে না আমি এটাকে এভাবে লিখবো যে পি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, তারপরে আমি এটা লিখবো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, আমি কি তোমাকে নিষেধ করবো? না স্যার। কাজ বাড়বে আর কি, কাজ বেড়ে যাবে না? ওই দেখো এটা কিন্তু সে লিখছে শেষ পর্যন্ত, দরকার নাই। আচ্ছা, এ ইউনিয়ন বি তো আমরা জানি না? জি স্যার। আচ্ছা, তারপর আছে এটা সবগুলো ইন্টার রিলেটেড। এটা আর এটা কিন্তু আলটিমেটলি সেম জিনিস না? জি স্যার। তাহলে কোনো দরকার ছিল না, লিখে দেওয়া যাইতো দিস ইকুয়াল টু দিস, সো সেম 1/4 লেখা যাইতো না? আমরা তো বুঝতে পেরেছো? তুমি যখন এটা বের করে ফেলবা, তুমি যখন এটাকে ইকুয়াল টু দিস লিখে তোমার রেজাল্টটা লিখে দিতে পারো 1/4, পারো না? জি স্যার। সেমি। আর তোমরা চাইলে এগুলো এভাবে করতে পারো, আমার কোনো আপত্তি নাই। যেমন এখানে সে আবার করছে কি ইউনিয়ন বি হোল প্রাইম, আবার দুটা গুণ করছে, এখানে আবার এটা দেখাইছে। অর্থাৎ সে নানাভাবে করছে, তুমি এখান থেকে বাছাই করে নিবা যে তুমি মূলত কিভাবে করবা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। সে বিভিন্ন ভাবে করেছে, তুমি এটা দেখে নিজে থেকে তুমি কিভাবে করবে সেটা ঠিক করে নিবা। তারপরে সেটা লিখছে পি অফ এ বা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তো আমরা যেহেতু প্রাইম গুলো ইন্ডিপেন্ডেন্ট লিখতে পারি পি অফ এ প্রাইম ইন্টু পি অফ বি প্রাইম, সরি পি অফ বি, জাস্ট পুরো করে দিতে পারি। আবার লিখছে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, ওই যে এটা আমরা গত চ্যাপ্টারে পড়ে আসছিলাম না, মনে আছে? হ্যালো? জি স্যার, এটা দেখাইছিল। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেওয়া যায়, তাহলে এখানেও আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারতাম, এই যে এ ইউনিয়ন বি প্রাইম করছে কিন্তু, দেখছো? জি স্যার। অর্থাৎ দোজ আর ইন্টার রিলেটেড, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হলে তুমি এটা ইন্ডিপেন্ডেন্ট হইলেও এটা লিখতে পারবা, কিন্তু এটা হলেই যে তুমি এটা লিখতে পারবা এইভাবে, এটা গ্যারান্টি নাই। তো আমি এখানের মধ্যে এটা নিষেধ করতেছি আর কি, কারণ তোমাদের কাছে শুধু শুধু এলোমেলো লাগবে, সো জাস্ট লিভ ইট, এটা করো না। 5 এ আসো, বলতেছে পি অফ এ ইকুয়াল টু 0.8, পি অফ বি ইকুয়াল টু 0.4, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.9। যদি তাই হয় এবং এ বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কিনা চেক করো, এ বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কিনা চেক করতে বলছে, কেমন? তাহলে আমি এই ঘটনাগুলো থেকে এই ইন্টারসেকশন বিটা বের করব, তারপর আবার এই দুটো গুণ করব, গুণ করে দেখবো সেম কিনা। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। প্রথমে গুণ করে বের করেছে এ ইন্টারসেকশন বি
কত পেয়েছে? 0.4 0.4। আবার তারা এই ফর্মুলা অ্যাপ্লাই করেছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করেছে, সেখান থেকে পেয়েছে। তাও কত? 0.4। একবার হচ্ছে গুণ করে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ফর্মুলা ইউজ করে, আরেকবার হচ্ছে ইউজুয়াল ফর্মুলা ইউজ করে, এবং দুইবার দেখছে 0.4। যেহেতু সমান দেখতে পেয়েছে, তাহলে আমরা বলতে পারি এ এবং বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ তারা এটা স্যাটিসফাই করেছে। জি ক্লিয়ার? স্যার এবার অপশন নাম্বার 7। 6 এর কোশ্চেনটা এখানে ফর্মুলা প্রুফ আমাদের নাই, সো জাস্ট লিভ ইট। 7 এটা একটু বুঝতে হবে। তোমরা এক্সাম্পল যদি বুঝে থাকে, এটা তোমার জন্য একদম ইজি। তো বলতেছে ইচ অফ দা 3 ফুটবল প্লেয়ার, কয়জন ফুটবল প্লেয়ার আছে আমাদের এখানে? 3 জন। 3 জন। ইচ অফ 3 ফুটবল প্লেয়ার্স, কি করে ফুটবল প্লেয়াররা? উইল অ্যাটেম্প নেবে টু কিক এ ফিল্ড গোল, একটা গোল করার চেষ্টা করবে ফ্রম 25 ইয়ার্স লাইন। এটা শুধু শুধু দিচ্ছে, এটা আসলে আমাদের কোনো ম্যাথে কোনো কাজ নাই। এটা একটা দাগ জাস্ট একটা লোকেশন। অনেকে 25 খুঁজবে কোশ্চেনে, অ্যান্সার খুঁজবে, ঠিক আছে? খুঁজো না, এটা জাস্ট একটা লোকেশন। বুঝতে পেরেছো? গোল করাটা হচ্ছে আমাদের ইভেন্ট, আমাদের প্লেয়ার হচ্ছে 3 জন। এআই হচ্ছে আমার ইভেন্ট, যেটা হচ্ছে একজন প্লেয়ার গোল করতে পারা। কি করতে পারা? গোল করতে পারে। এখানে i = 1 2 3, কারণ ফার্স্ট প্লেয়ার পারে, সেকেন্ড প্লেয়ার পারে, থার্ড প্লেয়ার পারে। দিয়ে দিয়েছে ফার্স্ট প্লেয়ার গোল করার সম্ভাবনা 0.5, সেকেন্ড প্লেয়ার গোল করার সম্ভাবনা 0.7, থার্ড প্লেয়ার গোল করার সম্ভাবনা 0.6। তো তুমি এখানে মনে রাখবা, এটা যদি দেয় তোমাকে, এই এলিমেন্ট গুলো তোমাকে ক্যালকুলেট করে রাখতে হবে, এটা কাজে লাগবে। আমাকে বলো তো পি অফ a1 প্রাইম কত? 0.5 0.5 শিওর? 1 minus 0.5 1 minus 0.5 no? ওই তো হেভি A কথা, prime সেম না? জি স্যার ওকে, এবার পি অফ বি কত? 0.3 স্যার 0.3 0.3 বি বলতে কিছু নাই, A2 প্রাইম ও A2 একটু প্রাইম। কোশ্চেন একটু দেখে আনসার করতে হবে, মিস্টেক আমিও করতে পারি। oh ji sir A2 আমি মিস্টেক করতে পারি না? জি স্যার পার্থক্যটা হচ্ছে তোমরা মিস্টেক করলে নাম্বার কাটা যায়, আমি যেহেতু পরীক্ষা দিলে আমার কাটা যায় না, তো তোমাদের একটু সাবধান থাকতে হবে। 0.4 0.4 sir ওকে, এটা হিসাব করে রাখলাম কেন, একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। এখানে বলেছে এক্স্যাক্টলি 1 প্লেয়ার সাকসেসফুল, তার মানে একজন সাকসেস করবে, দুজন ফেল করবে। আমি না এটা লিখি না, আমি এটাকে এভাবে লিখি, একজন সাকসেসফুল বলতে আমি ফর্মুলাটাকে এভাবে লিখতে অভ্যস্ত, তাতে আমার জন্য সহজ মনে হয়। পি অফ a1, এটাকে সাকসেসফুল ধরলাম, বাকি দুটোকে ফেল ধরবো। জি স্যার প্রাইম হিসেবে লিখতে হবে তার লেখাটা কমে 2 যাবে না? prime আর A3 prime জি স্যার প্রতিবার করাচ্ছে একবার করে ফেলা ভালো। এবার বাকি দুটোকে আমি এইভাবে লিখবো, তোমার লিখে নিতে পারবে না? জি স্যার স্যার এরা কিন্তু স্যার একটা ম্যাথ প্রবলেম সেম এই এই বারবার এই বিয়োগটা করাটা না অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার চেয়ে একবার ওখানে ক্যালকুলেট করে রাখো, তাই না? জি স্যার ji sir ক্যালকুলেশন ওখানে করছি। এটা হচ্ছে এক্স্যাক্টলি 1 প্লেয়ার সাকসেসফুল, তার মানে প্রতিবারই এ সাকসেস পাইছে, এখানে হচ্ছে a1 সাকসেস পাইছে, এরপর a2 সাকসেস পাইছে, তারপর a3 সাকসেস পাইছে, বাকিটা ফেল, তাই না? জি স্যার জি স্যার সিমিলারলি এক্স্যাক্টলি 2 প্লেয়ার সাকসেসফুল, এবার ঠিক লিখছে, প্রতিবারই একজন সাকসেসফুল, সরি দুইজন সাকসেসফুল একজন ফেল, দুইজন সাকসেসফুল, আর এ ভদ্রলোক কি হয়েছে? ফেল স্যার fail একজন এ এবং a1 a3 সাকসেসফুল, তাহলে কে ফেল? সেকেন্ড A2 fail তাহলে এখানের মধ্যে a2 a3 সাকসেসফুল, a1 ফেল। আমরা যদি ওখানে ক্যালকুলেট করে রাখতাম, আমার কষ্ট করে লেটার লেখা দরকার ছিল না, আমি সরাসরি বসাইতে পারতাম না? ji sir আর তুমি যদি মনে করো লিখো, আমার কোনো আপত্তি নেই, এটার জায়গায় আমরা প্রাইম লিখতাম আর কি, তো আলটিমেট রেজাল্ট সেম আসবে। তাহলে একবার দেখলাম কি প্রতিবার একজন সাকসেসফুল দুইজন ফেল, এরপর দেখলাম প্রতিবার দুইজন সাকসেসফুল একজন ফেল, রাইট? ঠিক আছে, এরপর অল সাকসেসফুল, তাহলে তিনজনই সাকসেসফুল না? জি স্যার আমরা একটু ম্যাথটাকে একটু সবগুলা বাড়াই, গুণ স্যার আমি একটু ম্যাথটাকে বাড়াই। পি নন সাকসেসফুল,
বলো কি হবে? সবগুলো যোগ হবে স্যার। 0.1 স্যার 1 মাইনাস এই যে হ্যাঁ? এটার প্রাইম হবে স্যার 1 minus 0.1 1 স্যার মাইনাস 1 minus 0.1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অল সাকসেসফুল আর নান সাকসেসফুল কেমনে উল্টা হয়? মাঝখানে ঘটনাটা কি? অল মানে সবাই সাকসেসফুল, নান মানে কেউ না। আর তুমি যদি 1 মাইনাস করো তার মানে হচ্ছে সবাই সবাই সাকসেস না, বাট কেউ না কেউ। নান মানে At হচ্ছে least. আচ্ছা ওটা অ্যাটলিস্ট চলে আসে, এই জন্য এটা করাই দিচ্ছে, বুঝছো? তোমরা যে কোথাও আটকাবা সেটা তো আমার হালকা পাতলা ধারণা আছে। ইন্টারসেকশন লেখা না লেখা একই কথা। তোমরা কোথাও আটকে যাও, এটা তো প্রিভিয়াস কোশ্চেন, মানে খাতা দেখা থেকে অভিজ্ঞতা আছে। নান মানে হচ্ছে এটা, আর 1 মাইনাস ওটা তোমরা যেটা বলছো সেটা 1 মাইনাস করলে অ্যাটলিস্ট 1 বেরিয়ে আসবে। অল অল বাদ দিলে অ্যাটলিস্ট 1 বেরিয়ে আসবে না? জি স্যার। নট অল বেরিয়ে আসবে, সরি নট অল। নট অল এর মধ্যে কিন্তু 1 আছে, 2 আছে না? জি স্যার। এটা একটু মাথায় রাখতে হবে। ও আচ্ছা স্যার স্যার ওখানে স্যার অ্যাটলিস্ট ওয়ানটা কিভাবে করবো? অ্যাটলিস্ট 1 বের করতে বললে নান 1 থেকে বিয়োগ হবে। আচ্ছা স্যার। আর তোমরা যেটা বলছিলা 0.21 বিয়োগ করে, সেটা হচ্ছে নট অল। তার মানে স্যার এখানে একজন দুইজন থাকতে পারে একজন যদি থাকতেই পারে, স্যার বুঝছি। ঠিক আছে? তোমরা যেটা বলছো নট অল, আর আমি বলছি নান। নান মানে অল কমপ্লিমেন্ট। আর অ্যাটলিস্ট 1 বের করতে বললে নানটা 1 থেকে বিয়োগ করবা, ঠিক আছে? ওকে, এইটা আসো। ডাই এ হ্যাজ অরেঞ্জ ওয়ান ফেস। একটা ডাই আছে এ, এখানে অরেঞ্জ ফেস একটা, আর ব্লু ফেস কয়টা? 5টা। 5টা। ডাই বি অরেঞ্জ 2টাতে, ব্লু কয়টাতে? 4টা। 4টাতে। ডাই সি অরেঞ্জ 3টাতে, ব্লু 3টাতে। এখন আমাদের কোনটা ফেভার আমরা সেটা দেখবো। অরেঞ্জ ফেভার হলে ব্লু নন ফেভারে হবে, আর ব্লু ফেভার হলে অরেঞ্জ নন ফেভার হবে। বুঝতে পারছো? জি স্যার। ফেভার নন ফেভার হিসাব করতে হবে। All the fair dice. If 3 dice are rolled, find the probability exactly two of them come orange. তারপর অরেঞ্জ হচ্ছে আমার এখানে ফেভারে। তার মানে আমার ইভেন্ট গুলো হবে অরেঞ্জ দিয়ে। কি দিয়ে হবে? অরেঞ্জ। ততটার অরেঞ্জ কয়টা? 6টার মধ্যে একটা না? জি স্যার। দ্বিতীয়টার অরেঞ্জ কয়টা? 2/6। কমপ্লিমেন্টও লাগবে। এটা হচ্ছে নট অরেঞ্জ ইন এ, নট অরেঞ্জ ইন বি, নট অরেঞ্জ ইন সি। সি। ওকে, তাহলে এক্স্যাক্টলি 2 মানে কি? এ বি তে অরেঞ্জ উঠবে কিন্তু সি তে উঠবে না। এখানে হচ্ছে এ তে এবং বি তে উঠবে, কিন্তু এ তে সি তে উঠবে, বি তে উঠবে না। এখানে বি এবং সি তে উঠবে কিন্তু এ তে উঠবে না। তাহলে প্রতিবার একটা ফেল করবে না? জি জি স্যার। স্যার। এর জন্য কমপ্লিমেন্টটা লাগবে। আমি এইভাবে লেখাটা প্রেফার করি। আগের ম্যাথও এইভাবে লিখবা, ঠিক আছে? এই যে এখন যেভাবে লিখছে। এখন আমি বলি, হয় এই লাইনটা লিখবা বা এই লাইনটা লিখবা, দুটা সেম জিনিস মিন করে। দুটোটা লেখা দরকার নাই, তারপর সরাসরি এখানে চলে যেতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। এই লাইন আর এই লাইন সেম কথা না, যেহেতু তারা জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট। সো যে কোনো একটা লাইন লিখবা, তো এখানে চলে যাবা, টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। কেমন? ইভেন তুমি যদি মনে করো তুমি এখান থেকে এখানে চলে আসবা, আই উইল অ্যাকসেপ্ট ইট, কারণ পরীক্ষার ক্ষেত্রে টাইমটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, 9 হোমওয়ার্ক। 9 ম্যাথ গুলো এখানে করাই আছে এবং এগুলো বুঝাইও দিছি। এরপরে হচ্ছে নেক্সট চ্যাপ্টারে আজকে আমরা মূল জিনিসটা বুঝাবো যে বায়োস থিওরেমটা কোথেকে আসছে। বায়োস থিওরেম তোমরা পারো? না স্যার। এই বায়োস থিওরেম ইন্টারমিডিয়েট ছিল, ভুলে গেলে সেটা ভিন্ন কথা। তুমি জানো না বা শুনো নাই, এটা তো বলা মানবো না। স্যার হয়তো জানি, নাম জানি না, এরকম হতে পারে। হ্যাঁ, তাও স্যার হতে পারে। শুনছি, ভুলে গেছি, অনেক আগে করা হয়েছে প্রয়োজন। তোমার দেখে নিতে পারবা না, আমাকে দেখাই দিতে হবে। স্যার আপনি দেখাই দিলে ভালো হয়। ওকে, চেষ্টা করে দেখি। ঠিক আছে, তাহলে বায়োস থিওরেমে যাওয়ার আগে বায়োস থিওরেমটা কিভাবে আসছে আমরা একটু সেটা একটু দেখবো, মানে ফর্মুলাটা কোথা থেকে আসছে সেটা একটু আমরা দেখে নেব আগে। তাহলে ম্যাথগুলো করতে আমাদের জন্য সহজ হবে।
ওকে, জি স্যার। স্যার 1.4 এর এক্সাম্পল গুলা কয়টা করবো স্যার, মানে কয়টা করবো এক্সাম্পল? এক্সাম্পল সবগুলাই দেখো না, সেম তো। আচ্ছা, আমি আজকে আমাকে একজন মেইল করছিল যে অ্যাসাইনমেন্ট নিয়ে কে যেন কনফিউশনে পড়ছিল যে কোনগুলো অ্যাসাইনমেন্ট থাকবে কোনগুলো কি হবে। কে যেন আমাকে একটা মেইল করছে, কে করছো, স্যার কি নাম? সাদিক নামক সাদিক। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে, আমি হয়তো আগে কি বলছি আমার মনে নাই, আমার হয়তো মিস্টেক হতে পারে। তোমাদেরকে যে স্যাম্পল গুলো দিয়েছি এগুলো হচ্ছে ক্লাস টেস্ট এবং মিডের প্রিপারেশনের জন্য। জি স্যার। স্যাম্পল গুলো কি জন্য দিয়েছি? ক্লাস টেস্ট এন্ড মিডল প্রিপারেশনের জন্য। প্রিপারেশন মানে কোশ্চেনের প্যাটার্নটা ওইরকমই হবে। ক্লিয়ার? আর স্যার। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যে এক্সারসাইজ গুলো করাচ্ছি সেগুলো তোমরা শেয়ার করতে থাকো এবং শেয়ার কপিটার স্ক্যান কপি আমাকে দিবা। Yes, sir. কতটুকু দিবা? চ্যাপ্টার 3.3 পর্যন্ত, এর পরেগুলো লাগবে না। জি স্যার। আর যেহেতু এটা শেষ করতে করতে মিড চলে আসবে, অ্যাসাইনমেন্টটা জমা নিব মিডের দিন। অ্যাসাইনমেন্ট কবে জমা নিব? মিডের দিন। মিডের দিন। আমি মিডের যেদিন আমাদেরকে ডিক্লারেশন দিবে সেদিন তারিখটা উল্লেখ করে ইএলএমএস একটা দিয়ে দিব, পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আর তোমাদের সুবিধার্থে আমি গ্রুপে চাইলে যে আমাদের প্রতি চ্যাপ্টারে আমরা কোন কোন ম্যাথগুলো করাচ্ছি এক্সারসাইজে সেগুলো একটা লিস্ট দিয়ে দিতে পারি। স্যার লিখে দিলে স্যার ভালো হয়। আচ্ছা, চ্যাপ্টার 1টা শেষ হোক, তাহলে চ্যাপ্টার 1 এর পুরোটা স্যার একসাথে লিস্ট দিলে ভালো হয়েছে। চ্যাপ্টার 1টা শেষ হোক। জি স্যার। চ্যাপ্টার 1টা শেষ হলে আমরা এখানে एग्जांपल কি কি করতে হবে, এক্সারসাইজ কি কি করতে হবে একটা পোস্ট দিয়ে দিব। সিমিলার 2 শেষ করার পর 2টা দিব, 3 শেষ করার পর 3টা দিব। ওকে জি স্যার। ওকে। তো বাইস থিওরেম যদি আমাদেরকে বুঝতে হয় আমাকে একটু আবার হোয়াইট বোর্ডে যেতে হবে। আচ্ছা, বাইস থিওরেমের মূল বিষয়টা তোমাদেরকে আমি একটু আগে বলি, ম্যাথ তো পরে বোঝানো যাবে। তোমরা কি বাইস থিওরেমের মূল বিষয়টা বুঝো? আমাকে কি কেউ বলতে পারবা? এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি ফার্স্ট অফ অল। এটা হচ্ছে কি কন্ডিশনাল প্রবাবিলিটি। আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো? জি স্যার। জি স্যার, শোনা তাহলে যাচ্ছে। প্রথমে মনে রাখতে হবে এটা হচ্ছে একটা কন্ডিশনাল জি প্রবাবিলিটি। স্যার, শোনা যাচ্ছে। ওকে। দ্বিতীয়ত হচ্ছে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার জন্য আমাদের কিছু গিভেন কন্ডিশনাল প্রবাবিলিটি থাকবে। কিছু গিভেন কন্ডিশনাল প্রবাবিলিটি থাকবে, তার সাপেক্ষে একটা আননোন কন্ডিশনাল প্রবাবিলিটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারতেছো? জি স্যার। গিভেন কন্ডিশনাল প্রবাবিলিটি থাকবে, তার সাপেক্ষে আননোন কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে হবে। ধরো আমি এখান থেকে 3 জন সিলেক্ট করি, তোমাদের নাম তো আমি দেখতে পাচ্ছি না। ধরো নিলয়, মাহাদি এবং নুমাইন মিন শরীফ, এই 3 জনকে ধরো আমি সিলেক্ট করলাম। এদের 3 জনের নিশ্চয়ই সিলেকশনে কিছু প্রবাবিলিটির আমি ধরলাম যে সবসময় ইকুয়াল নাও হইতে পারে। কারণ হয়তো নিলয় খুব দ্রুত কাজ করতে পারে কিন্তু অ্যাকুরেসি কম, নুমাইর হয়তো অ্যাকুরেসি ভালো কিন্তু সময় বেশি লাগে, তারপর মাহাদি হয়তো মোটামুটি, এরকম বিভিন্ন কারণ থাকতে পারে না? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমার তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা হবে, কখন দ্রুত কাজ করতে হবে, কখন কাজটা খুব অ্যাকুরেট লাগবে, এরকম বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে পারে, যার কারণে এদেরকে চয়েস করা আমার ডিফারেন্ট প্রবাবিলিটি থাকবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এদেরকে চয়েস করা আমার ডিফারেন্ট প্রবাবিলিটি থাকবে। ধরলাম একজনের প্রবাবিলিটি 30%, একজনের 50%, একজন 20%। সে এটা ইভেন্ট টু ইভেন্ট ভ্যারিও করতে পারে। ওকে, জি স্যার। এখন আমি যে কাজটা করতে দিলাম এই কাজটা 3 জনেরই করার সম্ভাবনা আছে, কিন্তু কেউ তো 100% পারফেক্ট না, তাই না? জি স্যার। জি স্যার। ধরো নীলর এটা করার প্রবাবিলিটি হচ্ছে 85%, মাহাদির এটা করার সম্ভাবনা হচ্ছে 83%, নুমাইর এটা করার প্রবাবিলিটি হচ্ছে 87%। এগুলো যোগফল 1 হিসেব করার দরকার নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে তাকে কাজটা দিলে সে তো একাই করবে, তখন তার প্রবাবিলিটি। বুঝতে পেরেছো? জি স্যার। আমরা জি একসাথে স্যার। একসাথে তো 3 জনকে দিব না, দিব না। না। একজনকে দিব। তাহলে এই পার্সেন্টেজ টোটাল 1 এটা হিসাব করার দরকার নেই। ওকে, জি স্যার। এখন ধরো আমি
র্যান্ডমলি এদেরকে কাজটা দিচ্ছি, তার মানে আমি একটা কম্পিউটার প্রোগ্রাম জেনারেট করছে, র্যান্ডমলি একজন কাজটা পাইছে, কে পাইছে আমি নিজেও জানি না। ঠিক আছে, আমি কম্পিউটারকে জি একটা স্যার। প্রপার্টি দিয়ে দিছি, কে কত পার্সেন্ট কাজ করতে পারে সেটাও দিয়ে দিছি, কিন্তু যখন কাজটা ডিস্ট্রিবিউশন হয়েছে আমি হয়তো র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করছি বা লটারি মাধ্যমে ডিস্ট্রিবিউট করছি, আমি জানি না আসলে কাজটা কে পাইছে। ওকে, জি স্যার। এখন ধরো তাহলে কোন এক সময় আমি দেখলাম যে কাজটা হয়েছে, এখন আমি উল্টা কোশ্চেন করতেছি, কাজ যদি হয়ে থাকে এটা কে করছে? মাহাদি তুমি করছো? এই তাহলে এটা হচ্ছে কাজটা হয়ে গেলে মাহাদি কাজটা করার প্রবাবিলিটি কত, ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এতক্ষণ আমি এদেরকে সিলেক্ট করার প্রবাবিলিটি দিয়েছি, এদের দ্বারা কাজ হওয়ার সম্ভাবনা দিয়েছি, এখন উল্টা জিজ্ঞেস করছি কাজটা হয়ে গেলে মাহাদির দ্বারা হওয়ার সম্ভাবনা কত, অথবা মাহাদির দ্বারা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যে দিক থেকে প্রবাবিলিটি দিচ্ছি তার উল্টা দিক থেকে প্রবাবিলিটি যাচ্ছি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখন যদি দেখাই ব্যাপারটা, আমি তোমাকে বুঝাই। আমি এখানে যেটা লিখতে পারি, ব্যাপারটা এখান থেকে আসে যে আমি যেটা জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা জানি যে পি অফ এ, তোমরা আমার সাথে সাথে একটু লিখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। এখানেই ফর্মুলাটা বুঝলে ম্যাথটা একদম ইজি। সমান সমান হচ্ছে পি অফ বি, পি অফ, দুভাবে লেখা যায় না? জি স্যার। দুভাবে লেখা যায়, কারণ এ প্রথমে ঘটতে পারে অথবা বিও প্রথমে ঘটতে পারে, কোনটা যে প্রথমে ঘটতে পারে তার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি তাহলে এখান থেকে এটা লিখতে পারি কিনা যে পি অফ বি বাই এ ইজ ইকুয়াল টু পি অফ বি, পি অফ এ বাই বি। দেখো তো লিখতে পারি কিনা, লেখা যায়? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আমি যখন এখানের মধ্যে এটা কি জার্নালাইজ আইতম কম্পোনেন্ট কাউন্ট করি, কত নম্বর কম্পোনেন্ট? আইতম কম্পোনেন্ট, কারণ আমি সবাইকে একসাথে কাজে পাঠাবো না, এমন হবে সবাই একসাথে কাজে পাঠালে আমার কাজটা হবেই না, এরা মারামারি করবে বসে বসে, হয় না? জি স্যার। হয়তো নোমাইনের সাথে মাদের ভালো সম্পর্ক, এরা বসে বসে গল্প করবে, কাজ করবে কে? কাজ কেউই করবে না, কারণ এরা গল্প করতে করে ওরা বাকি একজনকে ডিস্টার্ব করবে, নীলরে ডিস্টার্ব করবে। ব্যাপারটা এরকম না? জি স্যার। আচ্ছা, স্যার। এখানে হচ্ছে এ হচ্ছে কাজটা হওয়া, আর বি হচ্ছে এটা সিলেক্ট, মানে তোমার মনে করো যে আইতম কম্পোনেন্টকে সিলেক্ট করা। তাহলে এখানে আমরা দিলাম যে বি দ্বারা এ হওয়ার সম্ভাবনা, অথবা আমি জানতে চাচ্ছি এ হয়ে গেলে বি হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, এখন আমি এখানে একটা জিনিস লিখতে চাই, এটা একটা ইকুয়েশন দিয়ে রাখো, এখানে একটা ইকুয়েশন দাও, সে দিস ইজ ইকুয়েশন 1। ব্যাপারটা এরকম, এখানের মধ্যে বি গুলো আমি যদি এখানে একটা সেট আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা সেট, এই কাজটা যদি করতে হয় এরাই করবে, অন্য কাউকে আমি কাজে অ্যাপ্লাই করব না। কাজটা যদি করতে হয় কে করবে? এই তিনজনের ভিতরে যেটা। এই তিনজন দ্বারাই করবো, অন্য কারোর দ্বারা কাজটা করা যাবে না, কারণ এদের সাথে আমি চুক্তিবদ্ধ। তাহলে এ হচ্ছে আমার কাজটা, ফিগারটা ভালো আসতেছে না, এ হচ্ছে আমার কাজটা। এটা হচ্ছে এ, ওকে, এটা কি সেট? এ। এ এর এই অংশ হচ্ছে মনে করো প্রথম জনকে দিয়ে কাজ করার সময়, ধরো আমি এভাবে বিভিন্ন জন 4টা ভাগে ভাগ করে ফেললাম, ধরো আরেকজনকে নিলাম, আর কাকে নেওয়া যায়? ধরো মেহেদি যখন আসছে ওরাও কাজে নামাই দিই, ঠিক আছে, 4 জন। এখন আসো এখানের মধ্যে এটা হচ্ছে বিআই, বি1, এটা হচ্ছে বি2, এটা হচ্ছে বি3, এটা হচ্ছে বি4, আর এটা হচ্ছে এ। ব্যাপারটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন একটা দেখো, আমি যদি ইউনিয়ন অফ এই পুরোটাকে যদি আমি কভার করতে চাই, এই পুরোটাকে যদি আমি ধরতে চাই, পুরোটা আসলে কি? এই পুরোটা আসলে কি? ইউনিয়ন অফ বিআই না?
এই বিআই সবগুলোকে ইউনিয়ন করলে এই পুরোটা পাবো না? জি স্যার। তাহলে এই পুরোটাকে আবার যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে ইউনিয়ন অফ বিআই, যেখানে আই ইকুয়াল টু 1 থেকে n, সরি 1 থেকে কত 4 না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পুরোটা হচ্ছে এটা। এই পুরোটা যদি আমি চিন্তা করি, এটা তো সাবসেট না? এটা সাবসেট কিনা বলো তো? জি স্যার। এটা হচ্ছে তার সাবসেট। আমি আমার সুবিধার্থে একটু এটাকে অন্যভাবে একটু লিখবো। তাহলে আমরা যদি বলি যে এই পুরোটা হচ্ছে এটা, এটা তো সাবসেট, সো এই সাবসেট অফ দিস এ সাবসেট অফ দিস, রাইট? তাহলে আমরা যদি কখনো লেখার চেষ্টা করি, এদের মধ্যে যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে কি হবে? ইন্টারসেকশন নিলে কি হবে বলো তো? এ হবে। That is union of I equal to 1 to 4 pi, এটা একটা সেট, এই পুরোটা মিলে একটা সেট না? এখন এর সাথে যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে আমি এ পাবো, পাবো না? জি স্যার। তো আমরা জানি সেটগুলো ডিস্ট্রিবিউটিভ, তখন ব্যাপারটা এরকম আসবে, ইউনিয়ন অফ I equal to 1 to n 1 to 4। দেখো এইখানের মধ্যে একটা ছোট্ট অংশ আছে, এটা হচ্ছে এর সাথে b1 এর ইন্টারসেকশন, তাই না? জি স্যার। এটা হচ্ছে এর সাথে b2 ইন্টারসেকশন, এটা হচ্ছে এর সাথে কার ইন্টারসেকশন? B3 b3। আর এটা হচ্ছে এর সাথে B4 b4 ইন্টারসেকশন। তার মানে হচ্ছে কি, এটা আসলে অনেকগুলো ইন্টারসেকশনের ইউনিয়ন আকারে আমরা লিখতে পারি, যে বিআই ইন্টারসেকশন এ। দেখো তো লেখা যায় কিনা? জি স্যার। ব্যাপারটা সুন্দর না? তাহলে এদের ইউনিয়নের সাথে এর ইন্টারসেকশন না লিখে আমি ইন্টারসেকশনের সাথে ইউনিয়ন আকারে লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে পি অফ এ কত? আমরা জানি যে প্রবাবিলিটির ক্ষেত্রে ইউনিয়ন মানে কিন্তু সাম। ইউনিয়ন মানে কি? সাম। I equal to 1 to 4। আচ্ছা, আমরা এখানের মধ্যে জায়গা হচ্ছে না, পুরো লিখি। তাহলে I equal to জায়গায় হচ্ছে না, সো আমরা এখানে লিখি P of A equal to sum of A equal to 1 to 4 probability of BI। এটা লেখা যায় না? যায় কিনা? জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা দেখলাম কি, যে এটা একটা ঘটনা ছিল, B1 B2 B3 B4 চারজন ক্লায়েন্ট ছিল, এই চারজন ক্লায়েন্টের মধ্যে এটা থাকে। সো আমরা দেখতে পেলাম এটা ছিল এদের ইউনিয়নের সাবসেট। এরপর আমরা দেখলাম যে এদের ইন্টারসেকশন হচ্ছে এ। এরপর আমরা যেটা করলাম, আমরা তার লিখতে পারলাম এই ইউনিয়নকে ইন্টারসেকশনের মধ্যে আমরা ফিগার অনুসারে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। এরপর আমরা জানি প্রবাবিলিটির ক্ষেত্রে ইউনিয়ন মানে হচ্ছে সাম। তাহলে আমরা এই যে এই ভ্যালুটা নিয়ে এখানে বসাই দিতে পারি না? পারি কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি আমি সেটা লিখতে পারি তাহলে ইকুয়েশন 1 আমাকে কি দেয়? দ্যাট মিন্স ইকুয়েশন 1 আমাকে যেটা দেয় সেটা হচ্ছে পি অফ বি আই আন্ডার এ ইজ ইকুয়াল টু পি অফ বি আই, সরি কি ছিল এটা? পি অফ এ, জি স্যার। P of মনে হয় স্যার BI ছিল। স্যার ইন্টারসেকশন। আমি একটু দেখে আসি। বিআই, আচ্ছা, এ বাই বিআই। ওকে, ঠিক আছে, এ বাই বিআই, রাইট। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা লিখতে পারি পি অফ বিআই পি অফ এ বাই বিআই। ডিভাইড বাই কত ছিল আমার? এখন সাম অফ
আই ইকুয়াল টু, এখন তো আর আমার একটা ঘটনা না, আমরা এটাকে জেনারেলাইজ করে ফেলি, n সংখ্যক ঘটনা হবে না? জি স্যার। পি অফ বিআই পি অফ এ বাই বিআই, এটা হচ্ছে বাইস থিওরেম। বলো, খুব কঠিন? স্যার এখন বুঝছি। খুব ইন্টারেস্টিং না? গ্রাফ থেকে দেখো। পরীক্ষাটা আমি মানে প্রমাণটা পরীক্ষা দিচ্ছি না, কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা বুঝে তোমার জন্য ম্যাথ করা সহজ হবে। তো অনেক সময় করে কি, আমরা পি অফ এটা এখান থেকে আলাদা করে বের করে নিয়ে আসি, তারপর নিয়ে এখানে বসাই দেই, ঠিক আছে? কারণ তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে যে এটাকে আলাদা ক্যালকুলেট করতে পারো, আমি দেখাচ্ছি। একটা হচ্ছে এই ফর্মুলাটা সরাসরি অ্যাপ্লাই করতে পারো, দেখতে পাচ্ছ? সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, এটা একটা ওয়ে। এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে তুমি প্রথমে পি অফ, ওই যে আমরা যেটা দেখালাম, পি অফ এ ইকুয়াল টু এই ফর্মুলা দিয়ে এটা এটা ক্যালকুলেট করতে পারো, দেন লিখতে পারো যে পি অফ বিআই বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ বিআই পি অফ এ বাই বিআই, তারপর নিচে গিয়ে পি অফ এটা বসাই দিতে পারো। তুমি কোনভাবে করবা তোমার ইচ্ছা, তোমাদের কোনটা বেটার মনে হয়? এটা ডিরেক্টলি করে ফেলাটা বেটার না? জি স্যার। ওকে, জি স্যার, উপরটা ভালো। তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হচ্ছে, তোমরা যেভাবে ভালো লাগে সেভাবে করবা। ওকে, তো এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আমি আর তাহলে এক্সাম্পলে যাই, কেমন? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। রিয়েল লাইফে এটা ইম্পর্টেন্স আছে। দেখো এখানে তারা যেটা বলতেছে, তার কাছে 4টা বল আছে। প্রথমে বল 1, বল 1-এ, সরি কি হচ্ছে এগুলো, বল বি1, এটার মধ্যে 2টা রেড টিপ আছে, 4টা হোয়াইট টিপ আছে। বল 2, এখানের মধ্যে একটা রেড আছে আর 2টা কি আছে, হোয়াইট আছে না? হোয়াইট। ওকে, বল 3-তে 5টা রেড আছে, 4টা হোয়াইট টিপ আছে। তাহলে বলগুলা হচ্ছে এখানের মধ্যে ওই যে আমরা বললাম না, ক্যান্ডিডেট গুলা। ওকে, 3টা বল আছে। ফার্স্ট বল সিলেক্ট হওয়ার সম্ভাবনা 1/3, দ্বিতীয় বল সিলেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6, তৃতীয় বল সিলেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। খেয়াল রাখতে হবে যে এই এই যে বলগুলা অর্থাৎ ক্যান্ডিডেটের প্রবাবিলিটি যেন যোগ করলে 1 হয়, কারণ এই ক্যান্ডিডেটটা টোটাল কাজ করবে না, ফিগার দেখছিলাম না? জি স্যার। তাহলে ক্যান্ডিডেটের প্রবাবিলিটি যেন টোটাল 1 হয়, 1/3 প্লাস 1/6 প্লাস হাফ যোগ করলে যেন অবশ্যই কি হয়, 1 হয়। এখানে হবে B1, B2, B3 are the events that ball B1, B2, B3 as choose respectively chosen. তাহলে এটা চুজ করাটা হচ্ছে আমার এখানে এটা ইভেন্ট। The experiment consists of selecting a ball with these probabilities and then drawing a chip random from the ball. তাহলে এবার আমাদের চিপ তুলতে হবে, চিপটা তাহলে তোলাটা হচ্ছে এ, কিন্তু কি চিপ তোলা সেটা তো আমরা এখনো জানি না, জানি না স্যার। তাহলে আমার যেটা বলতেছে, লেট আস কম্পিউট এ প্রবাবিলিটি ইভেন্ট আর ড্রয়িং রেড চিপ। তাহলে আমার টার্গেট হচ্ছে রেড চিপ। ওরা তাহলে প্রথমে রেড চিপ বের করা শিখাচ্ছে। আমি দেখাচ্ছিলাম কি 3টা, তাহলে রেড চিপ কি ফার্স্ট বল থেকে উঠতে পারে, সেকেন্ড বল থেকে উঠতে পারে, থার্ড বল থেকে উঠতে পারে। আমার স্লাইড দেখছিলাম না, আমি দেখাচ্ছিলাম না 3টে ইন্টারসেকশনকে যোগ করা যায়, মনে আছে? তোমরা যখন লেকচারটা দেখবা তখন পিডিএফটা সামনে নিয়ে দেখবা, আমি যে পিডিএফটা লিখছি, কেমন? তাহলে রেড যে চিপ উঠে এটা ফার্স্ট বল থেকে উঠতে পারে, সেকেন্ড বল থেকে উঠতে পারে, থার্ড বল থেকে উঠতে পারে, পারে না? জি স্যার। এটা মিনিং হচ্ছে জি স্যার। ফার্স্ট বল দেন রেড ইন ফার্স্ট বল, দেখো ফার্স্ট বল দেন রেড ইন ফার্স্ট বল, সেকেন্ড বল দেন রেড ইন সেকেন্ড বল, থার্ড বল দেন রেড ইন থার্ড বল। কারণটা হচ্ছে কি জানো, বল সিলেক্ট করার আগে তো তুমি এখান থেকে কালার সিলেক্ট করতে পারবা না, পারবা? আগে তো বল সিলেক্ট করতে হবে। তাহলে ফার্স্ট বল সিলেক্ট করার সম্ভাবনা 1/3, এখানে চিপ আছে 6টা, রেড হচ্ছে 2টা। সেকেন্ড বল সিলেক্ট করার সম্ভাবনা 1/6, এখানে চিপ আছে 3টা, রেড আছে কয়টা, একটা, কেমন? আর এখানে হচ্ছে থার্ড বল সিলেক্ট হওয়ার সম্ভাবনা হাফ, টোটাল আছে 9টা, রেড চিপ কয়টা, 5টা।
টোটাল কত 4/9, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তাহলে এটা হচ্ছে রেড চিপ উঠার সম্ভাবনা। এখন রেড চিপটা উঠে গেছে, ঘটনা ঘটে গেছে। এখন জিজ্ঞেস করতে ঠিক আছে বল এটা ফার্স্ট বলতে উঠার সম্ভাবনা কত? আমি যেটা সামাকা লিখেছি ব্যাপারটা ওইটা না? হ্যাঁ। সিম্পলি ফার্স্ট বলতে উঠার সম্ভাবনা হচ্ছে ফার্স্ট বলে উঠার সম্ভাবনা ডিভাইড বাই টোটাল উঠার সম্ভাবনা। এটা হচ্ছে ফার্স্ট বলের সম্ভাবনা। তাহলে ফার্স্ট বল সিলেক্ট করতে হবে, তারপর ফার্স্ট বলে রেড উঠতে হবে, আর এটা হচ্ছে টোটাল সম্ভাবনা। একবার তুমি সেকেন্ড বল ট্রাই করতে পারো, থার্ড বল ট্রাই করতে পারো। অ্যাকচুয়ালি এটা করার দরকার ছিল না, কারণ সে এটা তারা আগে থেকে ক্যালকুলেট করে রাখছে না। জি স্যার, আগে আগে হ্যাঁ। তাহলে আমার পরামর্শ হচ্ছে যদি একটা মাত্র ঘটনা হয় তাহলে ডিরেক্টলি এই ফর্মুলা দিয়ে করে ফেলবা, আর একাধিক ঘটনা হলে কি করবা? ইন্ডিভিজুয়াল। একাধিক ঘটনা হলে এটা এটা আগে থেকে ক্যালকুলেট করে রাখবা। একাধিক ঘটনা হলে এটা আগে থেকে কি করে রাখবা? ক্যালকুলেট করে রাখবা, যাতে এইভাবে লিখে দিতে পারো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই প্রুফ তারা দেখাইছে। তারপর এক্সাম্পল 2, 3 তে আজকে যাবো না, কারণ 3 তে অনেক কিছু বোঝানোর বিষয় আছে। এক্সাম্পল 2 দিয়ে শেষ করে দিচ্ছি। এক্সাম্পল 3 এন্ড এক্সারসাইজ গুলো নেক্সট ক্লাসে করব। বলতে ইন এ ফ্যাক্টরি 3 machines, machine 1, machine 2, machine 3, all producing springs of same length. Of the production, machine 1, 2, 3 respectively produce 1%, 2%, 3% defective springs. এগুলো তারা উৎপাদন করে, ব্যাপারটা এরকম না। এগুলো হচ্ছে উৎপাদনের মধ্যে এতটুকু নষ্ট হয়, মানে প্রথমটা যতটুকু উৎপাদন করে তার 2% নষ্ট করে ফেলে। তার টোটালের না, সে তার নিজের উৎপাদনও নষ্ট করে, তাই না? জি স্যার। 1% তার মানে দ্বিতীয়টা যতগুলো উৎপাদন করে তার 1% নষ্ট করে। 3% তার মানে তৃতীয়টা যতটুকু উৎপাদন করে তার 3% নষ্ট করে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো টোটালের না, এগুলা কি? নিজেদের। উৎপাদিত স্প্রিং। হ্যাঁ, of the total production of the springs in the factory, machine 1 produces 35%, তার মানে এটা সিলেক্ট হওয়ার সম্ভাবনা 0.35, দ্বিতীয়টার সম্ভাবনা 0.25, তৃতীয়টার সম্ভাবনা কত? 0.40। 40 আর তাহলে এখন আমাকে যদি বের করতে বলে টোটাল কতগুলো ডিটেক্ট পি অফ ডি হচ্ছে টোটাল কতগুলো ডিফেক্টিভ হয়, তাহলে ফার্স্টটা সিলেক্ট করলে ফার্স্টটাতে কতগুলো ডিফেক্ট হচ্ছে, সেকেন্ডটা সিলেক্ট করলে সেকেন্ডটাতে কতগুলো ডিফেক্ট হচ্ছে, থার্ডটা সিলেক্ট করলে থার্ডটা কতগুলো ডিফেক্ট হচ্ছে, এটাই টোটাল ডিফেক্ট না? জি স্যার। পার্সেন্টেজকে এভাবে লিখছে, সবগুলো পার্সেন্টেজ এভাবে লিখছে। তুমি যদি মনে করো তুমি এটাকে পার্সেন্টেজ এখানে না লিখে এভাবে লিখবা যে 0.35 ইন্টু 0.02, তারপরে প্লাস 0.25 ইন্টু 0.01 প্লাস 0.4 ইন্টু 0.03, এভাবে লিখতে পারবা। নট নেসেসারি যে পার্সেন্টেজে লিখতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। এভাবে তোমরা এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে টোটাল ডিফেক্ট হয় এতগুলো। বলছে আচ্ছা ঠিক আছে, এটা ডিফেক্ট তো হয়ে গেল, তাহলে এটা 3 নাম্বার মেশিন ওঠার সম্ভাবনা কত? তাহলে 3 নাম্বার মেশিনের ডিফেক্ট ডিভাইড বাই টোটাল ডিফেক্ট না? বুঝতে জি পেরেছো? স্যার। এই তাহলে তোমরা কতটুকু দেখবা? এক্সাম্পল 1 2 পর্যন্ত দেখো, আমরা 3 থেকে নেক্সট দিন শুরু করবো, কারণ 3 এ কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্ট ব্যাখ্যা করতে হবে। তাহলে এক্সাম্পল 1 করবা আর 3 করবা, 2 করবা। আমি 3 থেকে নেক্সট দিন শুরু করব। তোমরা একটা কাজ করতে পারো, এক্সাম্পল 1 2 দেখে তোমার সলিউশন শীট তো দেওয়াই আছে, ওখান থেকে এই ম্যাথটা একটু দেখো। এই এক্সাম্পল এক্সারসাইজ 1 দেখো, কত দেখবা? এক্সারসাইজ 1 স্যার। একটা ম্যাথ দেখো, বেশি দেখার দরকার নাই। কত দেখবা? তাহলে এখানে হোমওয়ার্ক হচ্ছে এক্সাম্পল 1 টু এক্সারসাইজ জি 1। স্যার। ওকে ওকে।